ধর্ম নিয়ে কেন মানে আলোচনা বা এই বিষয় নিয়ে দেখতেছি আপনারা মানে সমালোচনা করতেছেন, মানে তাতে আমাদের ধর্ম আপনার কি ক্ষতি করছে যে কারণে? ভাই কতদিন ধরে লাইভ শুনতেছেন আপনি? আহ 2 সপ্তাহ, মেবি 1-2 সপ্তাহ এরকম। তাহলে ধর্ম কি কি ক্ষতি করছে সেগুলোই তো আমরা বর্ণনা করছি। তাহলে সেই জিনিসগুলো আপনি 2-3 সপ্তাহ ধরে বুঝতে পারেন নাই ধর্ম কি কি কেন ক্ষতিকর? এই জিনিসটা একবারও আপনি জানতে পারেন নাই যে ধর্ম কেন ক্ষতিকর? এই 2 সপ্তাহ লাইভ তাহলে কি শুনলেন ভাই? আহ, আচ্ছা, গত 2 সপ্তাহে লাইভে একটা একটা বিষয় উত্থাপন করেন যে এই বিষয়টা নিয়ে আপনারা আলোচনা করেছেন এই গত 2 সপ্তাহে, যে কোনো একটা বিষয় যেমন আপনি ধরেন বলেন তো দেখি। আপনার 2-3 দিন আগে শুনলাম একটা নারীদের বিষয়ে লাইভ, যে বিয়ের বিয়ের বয়স নিয়ে, হ্যাঁ, বিয়ে নিয়ে। ইসলামে আচ্ছা তাহলে আপনি আমাকে বলেন তো ভাই, ইসলামে মেয়েদের বয়স মানে মেয়েদের শিশু মেয়েদের বিবাহটা অ্যালাউড নাকি অ্যালাউড না? শিশু বলতে আপনি মানে শিশু বলতে কি একদম শিশু বলতে তো বোঝা যায় যারা বাচ্চা একদম। হ্যাঁ, আমি তো বাচ্চাই বলতেছি। বাচ্চা কত কত বছর থেকে কত বছর বাচ্চা থাকে একজন মানুষ বা একটা মেয়ে? না, একটা মেয়ে যদি ধরেন যে সাবালিকা হয়, আমরা যেটা বুঝি আর কি, পিউবার্টি শুরু ভাই হয়। সেটাই তো আপনাকে জিজ্ঞাসা করছি, একটা মানুষ কত বছর পর্যন্ত বাচ্চা থাকে? মানে এটা তো বাচ্চা বলতে পিউবার্টি শুরু হয়, এটা তো এক একজনের এক এক এজে শুরু হয়, তাই না? তো একটা গড় বয়স আছে না, যে এটা একটা গড় বয়স, এই বয়সে ধরে মেয়েরা নেন সাধারণত 12 থেকে 14 বা 15 ধরে নেন। 12 থেকে 14, 15। আচ্ছা, হ্যাঁ। পিউবার্টি হওয়াটা কি একটা নির্দিষ্ট ঘটনা নাকি এটা একটা কয়েক বছর ব্যাপী একটা ঘটনা? বলেন তো, এটা কি একটা ইনসিডেন্ট যে হঠাৎ করে একদিন হয়ে গেল, আহ, সে এটা তো প্রাপ্তবয়স্ক হয়ে গেল? তেমন নাকি, incident, হ্যাঁ আমি হ্যাঁ। আমি কথাটা শেষ করি আগে ভাই, কথাটা একটু শেষ হুম, করি। যে পিরিয়ড মানে মেয়েদের ক্ষেত্রে প্রাপ্তবয়স্ক হওয়াটাকে আপনি কি মনে করেন, সেই জিনিসটা আমি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি। যে এটা কি হুট করে একদিন হয়ে গেল একটা ঘটনা, নাকি এটা হচ্ছে কয়েক বছর ব্যাপী একটা চলমান প্রক্রিয়া, যে প্রক্রিয়াটা ধরেন 11-12 বছর বয়সে একটা মেয়ের প্রথম পিরিয়ড শুরু হলো, তারপরে তার শরীরে নানা ধরনের হরমোনাল চেঞ্জ শুরু হলো। দেখা গেল যে সে সেই সময়টা একটু চঞ্চল হয়ে উঠতেছে, সেই সময় একটু সে আবেগপ্রবণ হয়ে উঠতেছে, সেই সময় সে খুব দ্রুত রেগে যাচ্ছে বা খুব দ্রুত খুশি হয়ে যাচ্ছে। এই ধরনের জিনিসপত্র তার ভিতরে দেখা, এটা ছেলে মেয়ে উভয়ের ক্ষেত্রেই এই ধরনের সিমটম গুলো তার মধ্যে দেখা যাচ্ছে। এবং এই সময়ে তার ভুল করার সম্ভাবনা বেড়ে যাচ্ছে, অনেক সময় সে ভুল সিদ্ধান্ত নেয়, আবেগের বশে ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলছে, বা অনেক ধরনের কাণ্ড কারখানা করছে, যে এই কাণ্ড কারখানাগুলা আমরা যখন প্রাপ্তবয়স্ক হয়ে যাই, প্রাপ্তবয়স্ক মানুষ তারা এইটা করি না। তারপরে দেখা যায় যে এই টিনেজ বয়সটা ধরা যায় 4-5 বছর ব্যাপী মানে স্থায়ী হয়। এই যে এই পিউবার্টির যে বয়সটা 4-5 বছর ব্যাপী স্থায়ী হয়, তখন সে একটা স্টেবল পজিশনে আসে, সে সাইকোলজিক্যালি মানসিক ভাবে একটা স্টেবল অবস্থায় আসে। যে স্টেবল অবস্থাতে আসলে তখন সে তার আবেগগুলাকে নিয়ন্ত্রণ করতে পারে, আবেগগুলোর উপরে তার নিয়ন্ত্রণ তৈরি হয়। এরপরে সে সিদ্ধান্ত নিতে পারে। আমি কি ভুল বলতেছি নাকি সঠিক বলতেছি বলেন তো খান ভাই? আম, হ্যাঁ, আমার মনে হয় আপনি সঠিকই বলছেন। আচ্ছা, তাহলে আমরা বুঝতে পারলাম যে মানে পিরিয়ড মানে পিরিয়ড হইলেই যে সে প্রাপ্তবয়স্ক হয়ে যাবে ব্যাপারটা সেরকম না। ব্যাপারটা হচ্ছে পিরিয়ড হওয়ার পরে 4-5 বছর ব্যাপী একটা ডেভেলপমেন্ট হয়, শরীরে একটা ডেভেলপমেন্ট হয়। পিরিয়ড শুরু হওয়া মানে হচ্ছে সেই আহ, যৌনতার জন্য যে হরমোনগুলা, সেই হরমোনগুলা নিঃসরণ শুরু হয়েছে মাত্র, সেই জিনিসগুলা বডির সাথে অ্যাডজাস্ট করে, সেই জিনিসগুলো সেই হরমোনগুলা বডিকে তৈরি করে। তখন মেয়েদের স্তন তৈরি হয়, ছেলেদের হচ্ছে গিয়ে একটু একটু দাড়ি গোঁফ গজায়, এবং তার হচ্ছে গিয়ে যেটা আমরা বলি যে আহ, বীর্যপাত যেটা হয় ছেলেদের, সেটা সেটা হওয়া শুরু করে। তারপরে কিন্তু প্রথম প্রথম যে জিনিসটা হয়, বডি এত সুগঠিত থাকে না, কিছুদিন লাগে, 4-5 বছর অন্তত সময় লাগে। সেই 4-5 বছর সময় পার হলে তখন সে একটা স্টেবল পজিশনে আসে। আমার কথার ভিতরে কি একটা ভুল আছে? আপনার যদি মনে হয় আমার কথা ভুল, তাহলে আমাদের এখানে একজন ডাক্তার আছেন, উনি একজন রিসার্চার, ওনাকে আমরা লাইভে নিয়ে আসবো। লাইভে নিয়ে এসে উনি আমাদেরকে এই বিষয়ে পরিষ্কারভাবে বলবেন যে আমার কথাগুলো সঠিক নাকি ভুল। আপনার কি মনে হয় আমার কথাগুলো কি সঠিক নাকি ভুল? না, আমি ওনার কথা শুনেছি, ওই যে অমিত ভাইয়ের কথা বলবেন উনি, হ্যাঁ আমি ওই লাইভটাও দেখেছিলাম। আচ্ছা, তো আচ্ছা। উনি হচ্ছেন কিন্তু মানে উনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন রিসার্চার এবং একজন সে মেডিকেল মেডিকেল সায়েন্সে পড়ালেখা করেছেন, একজন ডাক্তার অবশ্যই উনি। তারপর আবার উনি আইটি লাইনে পড়ালেখা করেছেন, অনেক 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 বিষয় পড়ালেখা উনি করেছেন। হ্যাঁ, ওনাকে আমরা নিয়ে নিয়ে এসে আমি যে কথাগুলো বলছি সেই কথাগুলো যে সঠিক কিনা সেটা আমি আপনাকে প্রুফ করতে পারবো। এখন আমার প্রশ্ন হচ্ছে যে
ইসলামে বিয়ের বয়সটা কত আমাকে একটু বলেন তো ভাই। মানে ইসলামে আসলে ফিক্সড তো এরকম ডেট বলা হয় না। এটা আমি যতদূর জানি যে এটা পিউবার্টি হলে মোটামুটি এটা হচ্ছে আর কি। এটা আপনার সবার পিউবার্টি পিউবার্টি হলে কি একটা মেয়ে বিয়ের উপযুক্ত হয় বলে আপনার মনে হয়? আমি আমি তাহলে একটু বলি, আমাকে একটু সময় দেন, আমি 2 মিনিট বলি। তো আচ্ছা বলেন। আপনাদের হয়তো রিসার্চে অমিত ভাই পেয়েছে বা এই ইনফরমেশন গুলো আমরা দেখলাম, কিন্তু আমি যদি আমার আশেপাশে দেখি, ধরেন আমি আমি যদিও এই 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 যে বিয়েটাকে আমার ভালো লাগে না, বা আহ, মানে ম্যাচুরিটির একটা বিষয় আছে, যে মেন্টাল ম্যাচিং এর বিষয় আছে, কিন্তু আমার বেশ কিছু ফ্রেন্ড যারা হচ্ছে গিয়ে ধরেন বিয়ে করছে, আমার বেশ কিছু ফ্রেন্ডই ওরা আসলে ইন্টার পাসের পরে আর পড়াশোনা করে না, ওরা বিবাহ করছে। দেখলাম যে ধরেন 13 বছর 12 বছর, সরি 12 না, সরি ধরেন 14 ইয়ার্স একটা মেয়েকে 7-8-এ পরে এরকম একটা মেয়ের বিয়ে করে ফেলে। না, আমার সামনে দেখা ঘটনা বেশ কিছুই ঘটছে, কিন্তু তাদের ক্ষেত্রে তো এরকম সমস্যা হয় না। এবং শুধু যে একটা ফ্রেন্ড বিয়ে করছে বিষয়টা এমন না, বেশ কয়েকজনই করছে, কিন্তু তাদের সমস্যা ক্ষেত্রে যে কিন্তু হয় নাই সেটা আপনি কিভাবে বুঝলেন ভাই? আহ সমস্যা হলে তো তাহলে তো আমরা জানতামই যে ওর না না, সমস্যা হয়েছে। সমস্যা হলে তো মানে বেশিরভাগ সময় সমস্যাগুলো জানা যায় না, কারণ এই সমস্যাগুলো এমন যে যেমন ধরেন আহ, আমি আপনাকে একটা একটা সিমটমের কথা বলছি, যে কোনো একটা সিমটমের কথা বলছি। যেমন ধরেন এই যে অমিত ভাই মাঝে মাঝে এই জিনিসটা বলে যে ভ্যাজাইনাল যে রাস্তা এবং পায়ুপথের যে রাস্তা, সেই তার মাঝখানে একটা ফিস্টুলা না যেন কি একটা তৈরি হয়। হ্যাঁ, যদি আচ্ছা। অল্প বয়সী মেয়ের সাথে বেশি বয়সী পুরুষের বিয়ে হয় তাহলে এই ধরনের ইয়া তৈরি হওয়ার সম্ভাবনাটা বেড়ে যায় অনেক, ঠিক আছে? এবং ওইটা হলে তার ভবিষ্যৎ জীবনে সে কখনো যৌন তৃপ্তি পায় না। মানে একটা মেয়ে যে যৌনতা যে এনজয় করবে, যৌন তৃপ্তি তো পাই না, তার বাকিটা জীবন মোটামুটি একটা ভয়ঙ্কর জীবনের কাছে চলে যায়, ভয়ঙ্কর হয়ে যায় জীবনটা। মানে তা সে মানে আপনি তো নিশ্চয়ই বুঝতে পারছেন যে ওই যে বায়ুপথের যে রাস্তাটা এবং ভ্যাজাইনার যে রাস্তাটা, ওইটার মাঝখানে যদি একটা ছিদ্র হয়ে যায় সেটা কতখানি ভয়ঙ্কর হতে পারে, এই জিনিসটা কি আপনি বুঝতে পারছেন? হ্যাঁ, আমি বুঝতে পারছি এটা। তো তার তার সারাটা জীবনই আসলে সে জীবনে কখনো যৌন তৃপ্তি পাবে না, এবং সারাটা জীবনই তার একটা ভয়ঙ্কর ইসের ভিতর দিয়ে যেতে হবে, ব্যথা বেদনা যন্ত্রণার ভিতর দিয়ে যেতে হবে। ভাই আপনার কি মনে হয় যে আপনার যে এই বন্ধুটা 7 বছর বয়সী মেয়ের সাথে ধরেন বিয়ে করেছে, বা 7 বছর, ক্লাস সেভেন, 7 বছর, 7 আচ্ছা আচ্ছা, বছর না। আচ্ছা ক্লাস 7-এর মেয়েকে বিয়ে করেছে, যাই হোক, এই মেয়েটা কি মানে বাইরে এই জিনিসটা প্রকাশ করবে যে দেখো আমার এরকম একটা যৌন রোগ হয়েছে, এটা কি প্রকাশ করবে? না, ওই মেয়েটা প্রকাশ করবে না, কিন্তু যদি এরকম একটা সমস্যা হয়, আমার বন্ধু তো আমার কাছে বলবে যে বন্ধু আমি এরকম একটা সমস্যা ফেস করতেছি, এখন আমার কি করা আপনার উচিত। আপনার মনে হয় বন্ধুটা আপনাকে এটা বলবে যে আমি আমি এ বাচ্চা মেয়ে বিয়ে করেছি দেখে এরকম একটা ঘটনা ঘটেছে, না এই না, আপনার বাচ্চা, বন্ধুটা আপনাকে বলবে? ওয়াইফ একজন ডাক্তার, তো আমার যারা বন্ধু বান্ধব যে কোনো সমস্যায় পড়লে তার ওয়াইফ রিলেটেড যেই যা সমস্যায় পড়ে, আচ্ছা আচ্ছা ভাই, আপনার আপনার কে ডাক্তার? আপনার ওয়াইফ ডাক্তার? ওয়াইফ একজন ডাক্তার। আচ্ছা আমি তাহলে অমিত ভাইকে নিয়ে আসি, আপনি মানে আপনার ওয়াইফকে একটু যুক্ত করেন আমাদের সাথে। বাচ্চা আসলে মেয়েদের একটু একটু শুনে নেন, একটু শুনে নেন ভাই, একটু শুনে নেন ভাই। আপনি তো আমি কি আপনি তো বলবো? ভাই একটু আমি শুনে নেন ভাই, একটু শুনে আচ্ছা নেন আচ্ছা, ভাই। বলেন আপনি বলেন। যে কথাটা বলছেন যে আপনি একটা অবাস্তব কথা বলছেন যে আমি তো দেখছি এরকম তো হয়, এরকম তো কিছুই হয় না, কে হইলে তো আমি জানতাম, হইলে তো আমি শুনতাম। এটা একটা টোটালি অবাস্তব কথা, কারণ এই এই বিষয়ে জাতিসংঘের সরাসরি নির্দেশনা আছে, প্রত্যেকটা দেশের উপরে জাতিসংঘের সরাসরি নির্দেশনা আছে, ইউনিসেফের নির্দেশনা আছে যে কোনো অবস্থাতেই যেন 18 বছরের নিচে মেয়েদেরকে বিয়ে দেয়া না হয়। এটা মেয়েদের জীবনকে, মেয়েদের নানা সমস্যা হয়, এটা তো একটা সমস্যার কথা বললাম, অসংখ্য অসংখ্য সমস্যা হয়, এবং অসংখ্য অসংখ্য রিসার্চ পেপারে এই জিনিসগুলো এসেছে যে মেয়েদের অসংখ্য অসংখ্য সমস্যা হয়। আপনার যদি ভাই, আপনি যদি সিরিয়াসলি মনে করেন যে মেয়েদের কোনো সমস্যা হয় না, হইলেও এটা দুই দুই একটা হয়তো হয়, এটা যদি সরাসরি মনে করেন, আপনি সিরিয়াসলি যদি মনে করেন, আপনার ওয়াইফের সাথে আমি কথা বলতে চাইবো, আমরা সবাই কথা বলতে চাইবো যে আপনার ওয়াইফ এই বিষয়ে, তিনি যদি একজন ডাক্তার হয়ে থাকেন, তিনি এই বিষয়ে কি বলেন, আমরা সেটা জানতে চাইবো ভাই। আপনি কি একটু অনুগ্রহ করে আপনার ওয়াইফকে আমাদের সাথে লাইভে যুক্ত করবেন? আমরা, আমাদের তো এখানেও কয়েকজন ডাক্তার আছে, আমি অমিত ভাই তো থাকবেই, আরো কয়েকজন ডাক্তার আমাদের সাথে যুক্ত হবে, আমরা একটু ওনাকে জিজ্ঞাসা করব যে উনি এই জিনিসগুলা, উনি যখন পড়ালেখা করেছেন এই জিনিসগুলো পড়ালেখা করেছেন কিনা। আসলে বিষয়টা হচ্ছে কি, ও মানে ও আপনার নামটা কোনোভাবে আগে থেকে জানতে পারছে। হ্যাঁ, তো আমি যে আপনার লাইভ গুলো শুনি এটাও আসলে ও টলারেট করতে পারে না। তো আপনার সাথে আসলে যুক্ত হওয়া তো অনেক দূরের কথা, আমি যে শুনি সেটাও আচ্ছা ঠিক টলারেট আছে, করতে ঠিক আছে, তাহলে সমস্যা নেই, আমি চলে যাব, অমিত ভাই এবং অন্যান্য যারা ডাক্তার থাকবেন তারা কথা বলবেন ওনার সাথে, যে এটা যে একটা ভয়ঙ্কর ব্যাপার, বাচ্চা মেয়েদের বিয়ে দেওয়াটা যে একটা ভয়ঙ্কর ব্যাপার, এই জিনিসটা ওনার মুখ থেকে আমরা বের করব।
আচ্ছা, ও তো আজকে না, মানে বিষয়টা হচ্ছে শুধু আপনি না, আমি যে কোনো অ্যাথিস্টের লাইভে যুক্ত হয়েছি এটা জানলেও আমার একটু সমস্যা হবে। তো ও আজকে বাসায় নাই, ও আজকে ওর বাবার বাসায় গেছে। আচ্ছা, তাহলে তো আগামী আরেকদিন আপনি ওনাকে যুক্ত করতে পারেন, সেটা সমস্যা নেই। কিন্তু আমি আমি আপনাকে বলবো, আমি আমি আপনাকে বলবো। যেটা বলছি যে আপনি হয়তো কোথাও না কোথাও শুনেছেন যে বাচ্চা মেয়েদেরকে বিয়ে করেছে, সমস্যা হয় নাই। কিন্তু ভাই, কথাটা সত্য না। বাচ্চা মেয়েদের বিয়ে হলে ভয়ঙ্কর ভয়ঙ্কর সমস্যা হয়, এবং এই বিষয়ে জাতিসংঘের সরাসরি নির্দেশনা আছে। আপনি কি ভাই এইটুকু জানেন না যে জাতিসংঘের সরাসরি নির্দেশনা আছে? এইটুকু কি আপনি কখনো পত্রিকাতে পড়েন নাই? আমি আমি এই বিষয়টা জানি, এই বিষয়টা জানি যে নির্দেশনা আছে বা কিরকম হ্যাঁ, নির্দেশনা কিন্তু এই কিন্তু জাতিসংঘ যে একটা নির্দেশনাতে পৌঁছায়, জাতিসংঘ যখন একটা নির্দেশনা দেয়, তখন তো তাদের কাছে সেই বিষয়ে প্রপার এভিডেন্স লাগে, তাই না? প্রপার এভিডেন্স ছাড়া তো, ধরেন, লক্ষ লক্ষ স্ট্যাটিস্টিক্স না থাকলে বা লক্ষ লক্ষ গবেষণা না থাকলে তো জাতিসংঘ তো একটা বিষয় মুভ করে না, তাই না? এটা তো জানেন। হ্যাঁ, হ্যাঁ, এটা এটা আমি বুঝতে জাতিসংঘে পারছি। হ্যাঁ, জাতিসংঘের বোর্ড অফ কমিটিতে একটা বিষয় প্রস্তাব উত্থাপন করলে সেই বিষয়ে অনেক আলাপ আলোচনা হয়, অনেক তর্ক বিতর্ক হয়, এবং অনেক এভিডেন্স শো করতে হয়। এভিডেন্স শো করার পরে যখন জাতিসংঘ বিষয়টা বুঝতে পারে যে হ্যাঁ, এটা মেয়েদের জন্য অত্যন্ত ভয়াবহ, তাদের কাছে যখন ভ্যালিড প্রমাণ থাকে, মেডিকেল সায়েন্সের একদম ভ্যালিড প্রমাণগুলো থাকবে, তখন তারা একটা বিষয়ে মুভ করে যে হ্যাঁ, এই বিষয়টা আমাদের ইসের ভিতরে থাকবে। আমাদের পরবর্তী সিদ্ধান্ত হচ্ছে যে 18 বছরের নিচে মেয়েদের বিয়ে দেওয়া যাবে না। এই বিষয়ে আমরা প্রচার চালাবো পুরো পৃথিবীব্যাপী, এবং প্রত্যেকটা দেশের সিগনেচার নিব আমরা যে 18 বছরের নিচে যেন কোনো মেয়েদের বিয়ে না দেয়। যদিও সব সব দেশ সেটাতে সম্মত হয় না, অনেক মানে লবিং করতে হয় সবগুলো দেশের সাথে, কিন্তু এটা তো ভাই সবাই জানে। এটা তো মানে আপনি যদি মানে পড়ালেখা করে থাকেন, আপনার তো জানার কথা এটা। হ্যাঁ, আমি আমি এই বিষয়টা জানি। তো আমি আমি একটু এই বিষয়ে মন্তব্য দিই। তো এখন যেহেতু এটা হচ্ছে সমস্যা, তাহলে আমরা কিন্তু আমাদের ইসলাম ধর্মের ইজমা কিয়াসের মাধ্যমে একটা বোর্ড গঠন করে সেখানে কিন্তু আলোচনার মাধ্যমে এটাকে 18 করতে পারি। ইসলামে কিন্তু এমন বাধা নাই যে তুমি এটা করতে পারবে না। হ্যাঁ, তুমি এটা করতে আচ্ছা, পারবে না, এমনকি তাহলে কিন্তু কোনো নিষেধ নাই। আচ্ছা, তাহলে আপনাকে আমার জিজ্ঞাসা হচ্ছে, আপনি বলেন তো ভাই, ইজমা কিয়াস কাকে বলে এবং কখন এটা করা যায়? তো যখন কোনো বিষয়ের সলিউশন কোরআন হাদিস থেকে পাওয়া যাবে না, তখন। আচ্ছা, যখন এটার সলিউশন কোরআন হাদিস থেকে পাওয়া যাবে না, তখন আপনি ইজমা কিয়াস করতে পারেন, তাই না ভাই? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, আপনার বাসায় কোরআন থাকলে আপনি কোরআনটা একটু নিয়ে আসেন, আমরা একটু কোরআন থেকে দেখবো যে এই বিষয়ে কোরআনের নির্দেশনা কি। যান ভাই, আমি অপেক্ষা করছি, অসুবিধা নেই। অজু করে আপনি কোরআনটা নিয়ে আসেন, বাংলা অনুবাদটা নিয়ে আসেন, আমরা কোরআন থেকে পড়বো যে এই বিষয়ে কোরআন এবং হাদিসের নির্দেশনা কি, সেটা আমরা কোরআন এবং হাদিস থেকে দেখবো। আপনি একটু অনুগ্রহ করে কোরআনটা নিয়ে আসেন, বাংলা আমি অনুবাদ। যতটুকু জানি কোরআন হাদিসে এরকম বয়সের কোনো উল্লেখ নাই। হ্যাঁ। না না, আমি আপনাকে প্রমাণ সহ দেখাই দিব। তো আপনি আপনার মানে আগেই মতামত দিয়েন না, আমি আপনাকে দেখাচ্ছি। আপনি কোরআন বাংলা অনুবাদটা নিয়ে আসেন ভাই। কোন অনুবাদটা আছে আপনার বাসায়? তাহলে ভাই একটু আমাকে সময় দিতে হবে। হ্যাঁ, আমি হ্যাঁ হ্যাঁ, একটু অবশ্যই। একটু নিয়ে আসেন, একটু সময়। আমি আমি অপেক্ষা করছি, আপনি অসুবিধা অন্য নেই। কথা বলেন, তাহলে আমি একটু নিয়ে আসি। হ্যাঁ। হ্যাঁ, অসুবিধা নেই, আপনি নিয়ে আসেন। আচ্ছা, আমি এই ফাঁকে আরেকজনকে যুক্ত করে ফেলি। উনি নিশ্চয়ই আসতেছেন। উনি কোরআনটা নিয়ে আসবেন। আমরা কোরআনটা নিয়ে আসলে খান ভাইয়ের সাথে আমরা আলাপ করবো আরো। আমরা তার মাঝখানে বাদশা খান ভাইকে যুক্ত করেছি। বাদশা খান ভাই, আপনি বলেন। বাদশা খান ভাই, আপনাকে যুক্ত করেছি, আপনি আনমিউট করে কথা বলতে পারেন। বাদশা খান ভাই, আপনি আনমিউট হ্যাঁ, করে কথা। হ্যাঁ হ্যাঁ, বলেন। আমার কথা শোনা যাচ্ছে? ভালো আছেন? হ্যাঁ ভাই, ভালো আছি। আপনি ভালো আছেন? ভালো আছে। আজকের আলোচনা ঠিক আছে। এটা আসলে মানে খুব গুরুত্বপূর্ণ আলোচনা। এই জন্য আমি আপনাকে ধন্যবাদ দিই। এই ধরনের আলোচনা খুবই ভালো। তবে আমি আপনার কাছে অনেকদিন ধরে আহ, মানে কত মাসখানেক আগে একবার লাইভে যুক্ত হয়ে কিছু কথা প্রশ্ন করেছিলাম, কিন্তু উত্তর না দিয়ে বলেছিলেন কি আজকে অন্য এক লাইভে এসে যুক্ত হয়ে বললেন। আজকে কি সময় হবে কথা বলার? ভাই, প্রশ্নটা কি বলেন তাহলে? প্রশ্ন ছিল নবীকে নিয়ে কিছু প্রশ্ন ছিল আর কি। ওই সেই সময় প্রশ্ন ছিল আসলে আপনারা তো মুমিনদের সাথে কথা বলতে পছন্দ করেন, হ্যাঁ মানে ভাই, এটা তো, অগ্রাধিকার দেন। হ্যাঁ, এটা অগ্রাধিকার দেই। সেটা কেন নিশ্চয়ই আপনি বোঝেন যে আমাদের লাইফটা আমরা করি কেন। লাইফটা করি কারণ হচ্ছে আমরা মানুষের চিন্তার বিকাশ ঘটাতে চাই, মানুষ যেন যুক্তিবাদী হয়, সেই চেষ্টা করি। And আপনার যদি মানে এই জিনিসগুলো যদি আপনি পড়ে পড়ে ফেলেন, এবং আপনি যদি যুক্তিবাদী মানুষ হয়ে থাকেন, তাহলে তো আপনার সাথে অনর্থক সময় নষ্ট করার মতো সময় তো ভাই আমাদের নাই। আমরা তার থেকে না, বরঞ্চ
মাদ্রাসার যে ছেলেরা যারা হচ্ছে এখনো অন্ধকারে আছে তাদের সাথে কথা বলতে আমাদের বেশি দরকার, তাদের সাথে কথা বলাটা বেশি দরকার আমাদের। হ্যাঁ ভাইয়া। অন্ধকারে আমরা তো অন্ধকারে আছি, আর অন্ধকারে আছি যে মানে বেশি অন্ধকারে, কারণ আপনি আমার সাথে যে সময় কথা বলবেন আর একজন শুনবে, আর একজন শুনে তো সে হয়তো আপনার সেই কথাটায় গুরুত্ব দিয়ে সে অন্ধকার থেকে আলোয় আসতে পারে। তা আমার প্রশ্ন হচ্ছে, মনে করেন আচ্ছা যে আচ্ছা, বাদশা খান ভাই আপনি থাকেন, আপনি কিছুক্ষণ অপেক্ষা করেন, আমাদের খান ভাই বোধহয় ফিরে আসছেন। খান ভাই আপনি কি আসছেন? হ্যাঁ আচ্ছা আমি কোরআন বলেন। নিয়ে আসছি, বলো। হ্যাঁ বাদশা খান ভাই আপনি একটু তাহলে মানে একটু মিউট রাখেন, আমরা একটু এই খান ভাইয়ের সাথে একটু আলাপটা সেরে নিই। আলাপটা সেরে তারপর আপনার সাথে আবার কথা বলবো। খান ভাই আপনি একটু সূরা নাম্বার 33-এর 49 নম্বর আয়াতটা একটু কষ্ট করে বের করেন ভাই। মানে আপনি 33 নম্বর সূরা জানেন তো, সূরা আহজাব। সূরা আহজাব, হ্যাঁ হ্যাঁ 33 সূরা হ্যাঁ আহজাব 33 সূরা আহজাব এবং 49 নম্বর আয়াতটা বের করেন ভাই। অসুবিধা নেই, আমি স্ক্রিনেও দিয়ে দিচ্ছি, স্ক্রিনেও দেখা যাবে, আপনি আপনার কোরআন থেকে মিলায়েও নিতে পারবেন। কোরআন থেকে মিলায় নিয়ে তারপরে আপনি আমাদেরকে বলবেন যে ঠিক আছে কিনা, অনুবাদ ঠিক আছে কিনা। খান ভাই আপনি কি স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি যে সূরাটা দিয়ে হ্যাঁ হ্যাঁ দিয়েছি? স্ক্রিনে দেখতে পাচ্ছি, ওটা তো আপনার, আমি চেষ্টা করতেছি আমার এখান থেকে একটু বের করার। হ্যাঁ সূরা আহজাবের 49 নম্বর আয়াত, এখানে আপনি দেখেন কি বলা আছে। আপনি আপনারটাও পড়েন, আমরা এইখান থেকেও পড়ি, আমরা দুই জায়গা থেকেই পড়ি। একটু পড়ি। হে নবী, আপনার জন্য বৈধ করেছি আপনার স্ত্রীদের। হ্যাঁ, তারপরে না না না, সূরা আহজাবের 49, 49। আচ্ছা আচ্ছা, তাহলে আমি বোধহয় 50 পড়তেছি, তাই না? হ্যাঁ হ্যাঁ 50 পড়তেছেন। আচ্ছা, হে মুমিনরা, যখন আচ্ছা আচ্ছা, তোমরা 50 নম্বরটা যখন আপনি মুমিন, পড়তেছেনই তখন পড়েই ফেলেন, পড়তে যখন শুরু করছেন পড়েই ফেলেন। 50 নম্বরটা আচ্ছা, আমাদেরকে শুনায় দেন ভাই। হে নবী, আপনার জন্য বৈধ করেছি আপনার স্ত্রীদের, আম, যাদের আপনি মোহরের মাধ্যমে হালাল করেছেন। হ্যাঁ, অত সব না, এত সব, আসলে এখানে কোন ভাবে লেখা বোঝা যাচ্ছে না। বোঝা যাচ্ছে না, না তাই? আচ্ছা ঠিক আছে। আহ, আপনি তো আল বায়ান ফাউন্ডেশনের আপনার মানে কোরআন শরীফটা কোন কোন প্রকাশনী থেকে আপনার কাছে আল বায়ান ফাউন্ডেশনের অনুবাদটা আছে? আল বায়ান ফাউন্ডেশন হচ্ছে সবচেয়ে ভালো অনুবাদ করেছে, সৌদি সরকার দ্বারা সত্যায়িত এই অনুবাদটা। আল বায়ান ফাউন্ডেশনের অনুবাদটা কি আছে আপনার কাছে? কাজ মানে এখানে প্রকাশনা এটা দেখতে পাচ্ছি না। এখানে হচ্ছে কোথায় প্রিন্ট হয়েছে সর্বসত্য, প্রকাশক মোহাম্মদ মাহফুজুর রশিদ, পরিচয় পরিচয় প্রকাশন, আচ্ছা পরিচয় প্রকাশন, এটা আচ্ছা তাজমহল মার্কেট। এটা তো আসলে খুব একটা অথেন্টিক অনুবাদ না। ঠিক আছে, আমি আপনাকে যে অনুবাদটা দেখাচ্ছি সেটা হচ্ছে মুজিবুর রহমানের অনুবাদ। আমি আপনাকে আচ্ছা স্ক্রিনে আচ্ছা, যে আপনি অনুবাদটা আপনার দেখাচ্ছি। এখান থেকেই একটু পড়েন, আমি এইখানে একটু মিলাই নেওয়ার চেষ্টা করি। এখানে আচ্ছা ঠিক আসলে আছে, আচ্ছা ঠিক আছে, 50 নম্বরটা আপনি পরে পড়ে নিয়েন, সূরা আযাবের 50 নম্বর আয়াতটা আপনি পরে আচ্ছা একটু ঠিক পড়ে আছে নিয়েন। ঠিক আছে, আমি পরে 49 পড়ি। নম্বরটা স্ক্রিন থেকে পড়েন, স্ক্রিনটা হে হচ্ছে স্ক্রিনে মুমিনগণ, যেটা যখন দিয়েছি তোমরা এটা হচ্ছে নারীদের, মুজিবুর রহমানের অনুবাদ। উনি অত্যন্ত প্রখ্যাত ইসলামের স্কলার। পড়েন ভাই আপনি। আচ্ছা, হে মুমিনগণ, যখন তোমরা মুমিন নারীদেরকে বিবাহ করবে, অতঃপর তাদের সাথে সহবাসের পূর্বেই তালাক দিয়ে দেবে, তবে তোমাদের জন্য তাদের কোনো ইদ্যত নেই, আচ্ছা যা তাহলে আমরা তোমরা বুঝতে পারলাম। গণনা করবে। হ্যাঁ ওই যে লাল কালিটুক দেয়া আছে না, সেই টুকের অর্থটা কি আমাকে একটু বলবেন ভাই? এটা পুরো কি বুঝলেন ওই যে লাল কালিটুক দেয়া? আচ্ছা, যদি সহবাসের পূর্বেই কোনো স্ত্রীকে কেউ তালাক দিয়ে দেয়, তাহলে তার জন্য কোনো ইদ্যত পালন করার দরকার নেই, মানে ওই আচ্ছা আচ্ছা, অপেক্ষার দরকার সহবাসের, নেই। হ্যাঁ সহবাসের পূর্বে যদি তালাক দিয়ে দেয় তাহলে ইদ্যতের দরকার নেই। ইদ্যত হচ্ছে পেটে বাচ্চা আছে কিনা সেটা চেক করার জন্য 3 মাস অপেক্ষা করতে হয়, সেই সময়টাকে ইদ্যতকাল বলে, তাই না ভাই? জানেন তো? হ্যাঁ হ্যাঁ, এটা জানি। আচ্ছা, তাহলে আমরা জানলাম সহবাসের পূর্বে যদি তালাক দিয়ে দেয় তাহলে ইদ্যতের কোনো দরকার নেই। এবার আপনি সূরা তালাকের 4 নম্বর আয়াতটা একটু বের করেন ভাই। কত নম্বর এই সূরাটা, কত নম্বর সূরা? 65 নম্বর সূরার 4 নম্বর আয়াত, সূরা তালাকের 4 নম্বর আয়াত। 65, 4 নম্বর আয়াত না? হ্যাঁ 4 নম্বর আয়াত বের করেন। তোমরা তাদেরকে তালাক, আচ্ছা, আর তোমাদের তালাক প্রদত্ত নারীদের হায়েজ শেষ এবং শুরু হয়নি এমন সন্দেহ হয়, তবে তাদের ইদ্যত 3 মাস। আর এখন হায়েজ শুরু হয়নি, এই যে অনুবাদটা আপনি দিচ্ছেন সেই অনুবাদটা একটু সেটা মানে অথেন্টিক কোনো অনুবাদ না। আমি আপনাকে যে অনুবাদটা দেখাচ্ছি সেটা হচ্ছে খুবই অথেন্টিক অনুবাদ।
আপনি কি একটু স্ক্রিন থেকে পড়তে পারবেন ভাই? হ্যাঁ, স্ক্রিন থেকে তো পড়তে পারবো, কিন্তু তাহলে এইটা এইটা কেন অথেন্টিক না? আচ্ছা, আপনারটা একটু আগে পড়ি। আমি আপনাকে বলে দিচ্ছি এটা কেন অথেন্টিক না। কারণ হচ্ছে আমরা আপনাকে আমি দেখিয়ে দিচ্ছি যে কোরআন.কম এই ওয়েবসাইটের নাম তো আপনি শুনেছেন, কোরআন.কম এই হ্যাঁ 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 ওয়েবসাইটটা। হ্যাঁ, শুনেছি এই শুনেছি। ওয়েবসাইটটাতে এই জিনিসটা, আচ্ছা আপনাকে আমি সরাসরি সেই ওয়েবসাইট থেকেই দেখায় দিই এই সূরা তালাকের 4 নম্বর আয়াতটা। এটা হচ্ছে কোরআন.কম ওয়েবসাইট থেকে। হ্যাঁ, এখানে দেখেন মহিউদ্দিন খান, ওনার অনুবাদ এটা। মহিউদ্দিন খান আচ্ছা, আপনি হ্যাঁ হ্যাঁ। নিশ্চয়ই জানেন, মহিউদ্দিন খানের নাম নিশ্চয়ই আপনি শুনেছেন। উনি প্রখ্যাত একজন ইসলামের স্কলার এবং ওনার মানে এই বিষয়ে কোরআন অনুবাদ করার ক্ষেত্রে ওনার অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। ঠিক আছে, আপনি যার অনুমতি দিচ্ছেন তার নাম আমি শুনেছি বলে মনে পড়তেছে না আমার আমার কাছে। এবং পরিচয় প্রকাশনী, এটা এই 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 প্রকাশনী আসলে কি করে সেই বিষয়ে আমার ভালো আইডিয়া নাই। কিন্তু এই যে কোরআন.কম যেটা আমি দেখাচ্ছি আচ্ছা, মূল সেটা, বিষয় তো একই থাকবে তাই না? না না যেখানে অনুবাদ যেরকম না হোক না 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 কেন। মূল এখানে এইখানের মানে ভালো ব্যাপারটা কি, ভালো ব্যাপারটা হচ্ছে এই ওয়েবসাইটের ভালো ব্যাপারটা কি দেখেন, প্রত্যেকটা ওয়ার্ডের আলাদা আলাদা, এই যে দেখেন ইয়োর উইমেন এমং, প্রত্যেকটা ওয়ার্ডের আলাদা আলাদা ইয়া দেয়া থাকে। হ্যাঁ, আমি আপনাকে বাজিও বাজিও শোনাতে পারি এই জিনিসটার উচ্চারণ কি হবে, এটার মানে কি হবে, সমস্ত কিছু এই ওয়েবসাইটে দেয়া আছে। আপনি দেখতে পাচ্ছেন ভাই, আমি যে একটা হ্যাঁ হ্যাঁ, দেখতে স্ক্রিন পাচ্ছি দেখতে নাড়াচ্ছি পাচ্ছি। আর যে অর্থটা, ইংরেজি অর্থটা বের হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন ভাই? হ্যাঁ হ্যাঁ, দেখতে পাচ্ছি। এই কারণে এই ওয়েবসাইটটা হচ্ছে খুবই অথেন্টিক ওয়েবসাইট, কারণ এইখানে আপনি প্রত্যেকটা ওয়ার্ডের আলাদা আলাদা মিনিং দেখে দেখে আপনি পুরা জিনিসটা নিজে অনুবাদ করতে পারবেন। এই কারণে এই ওয়েবসাইটটা হচ্ছে অথেন্টিক ওয়েবসাইট। কিন্তু আপনি যে জিনিসটা দেখাচ্ছেন সেটা অথেন্টিক না। কারণ হচ্ছে আপনি দেখেন এই সূরাটাতে কি বলা আছে, এই যে এইভাবে ধরলে ধরে ধরে আপনি যান, ধরে ধরে গেলেই কিন্তু আপনি অর্থটা বুঝতে আচ্ছা, পারবেন। আপনি বাংলাটাই বরং দেখান, হ্যাঁ। আচ্ছা, এই ওয়েবসাইট থেকে আমি বাংলাটা দেখাচ্ছি, মহিউদ্দিন খানের অনুবাদ। তোমাদের স্ত্রীদের মধ্যে যাদের ঋতুবর্তী হওয়ার আশা নেই তাদের ব্যাপারে সন্দেহ হলে তাদের ইদ্যত হবে 3 মাস। এখন এই লাইনটা পড়েন তো ভাই। যারা এখনো ঋতু ঋতুর বয়সে পৌঁছেনি। ঋতুর বয়সে পৌঁছেনি তাদের ইদ্যত কালের কথা বলা হয়েছে। আগের সূরাটাতে ভাই আপনি কি পড়েছিলেন, ইদ্যত যদি সহবাস না হয়ে থাকে, 3 মাস। না না সহবাস যদি না হয় তাহলে কোনো ইদ্যত নাই, তাই না? হ্যাঁ, সরি। হ্যাঁ, আর এখানে কিন্তু যারা এখনো ঋতুর বয়সে পৌঁছেনি, মানে তারা যারা আসলে অপ্রাপ্ত বয়স্ক, এখনো ঋতুর বয়সেই মানে পৌঁছায়নি। এইটা দ্বারা কিন্তু এটা আসলে বোঝা গেল না যে অপ্রাপ্ত বয়স্ক, এটা কিন্তু বোঝা গেল না যে অবশ্যই পৌঁছেনি বোঝা গেল, এমন। ঋতুর কারো বয়সে এই যে আমি পৌঁছায়নি। কিন্তু যখন বললাম ঋতুর যে একটু একটু শোনেন ভাই, একটু শোনেন ভাই, একটু শোনেন, আমরা তাফসীরে বের করব। পৃথিবীর সবচেয়ে বড় বড় তাফসীর গুলোতে আমি যে কথাটা বলছি সেটাই লেখা আছে, আমি আপনাকে তাফসীর করেও দেখাবো, তাফসীর বের করেও দেখাবো, সমস্যা নাই। আচ্ছা, আমার কাছে তাফসীর আছে। হ্যাঁ অবশ্যই, আমি আপনাকে যেটা বলছি একটু শুনে নেন। আচ্ছা ঋতুর আচ্ছা, ঠিক আছে। বয়সে পৌঁছান, ধরেন ঋতুর বয়সেই, যেই বয়সে ঋতু হয় সেই বয়সেই যদি না পৌঁছায়, ধরেন আমাদের সমাজে সাধারণত 11-12 বছর বয়সে মেয়েদের ঋতু হয়, এই বয়সেই পৌঁছায়নি, তার মানে এর থেকে নিচের বয়স, তাই না ভাই? হ্যাঁ। তাহলে আপনি আমাকে এবার অনুবাদ মানে এটার মানে কি আমাকে বলেন, আপনি কি বুঝছেন এখান থেকে সেটা বলেন। আচ্ছা, মানে এখান থেকে বোঝা যাচ্ছে ঋতুর বয়স ধরেন আমরা যদি ধরে নেই 12 বছর, তাহলে কোন একটা মেয়ে ওই 12 বছর বয়সে পৌঁছায় না, আপনি এরকম কিছু একটা বোঝাতে চাচ্ছেন? না, আমি কি বোঝাতে চাচ্ছি সেটা আমি আপনাকে বলিনি, আপনি কি বুঝেছেন, এই যে আপনি যে বললেন এখানে তো ওইটা বলেনি, আমি যেটা বলতেছি সেটা বলেনি, আপনি কি বুঝেছেন এবার সেটা বলেন ভাই। মানে হ্যাঁ, আপনি যেটা বুঝাইতে চাচ্ছেন ওইটাই বোঝা যাচ্ছে। আচ্ছা, আমি যেটা বলতে চাচ্ছি শুধু আমি আমি আপনাকে মুখে মুখে বলে দিব সেটাই হবে না, আমি তাফসীর গুলো থেকেও দেখাবো যে আচ্ছা, তাফসীর গুলোতে আমরা এখানে এই আমরা বিষয়টা আমরা কি লেখা একটু আছে। উপরে উপরে যে দেখলাম ইংলিশ ট্রান্সলেশন, সেইখানেও কি এই ঋতুর বয়সই পৌঁছায়নি এরকম কিছু লেখা, না আমার ট্রান্সলেশনে যেরকম লেখা আছে যাদের ঋতু হয়নি এরকম কিছু লেখা আছে? এই যে দেখেন, এখান থেকে দেখেন, শুরু হয়নি। এখানে এখানে আপনি And those should আরবিটা, no longer accept me. আচ্ছা আরবিটা দেখেন, আপনি আরবিটা দেখেন। আচ্ছা। And the ones who not menstruated, মেনস্ট্রুট, হ্যাঁ, এটা তো বোঝা যায় যার মেনস্ট্রুট হয় নাই, তার মানে এখানে বয়সের বয়সের শব্দটা কোথায় উল্লেখ আছে? ওই এই যে বলেন ঋতুর। এই যে এই শব্দটার অর্থ হচ্ছে যারা এখনো ওই বয়সটাতে আসে নাই, এইটা হচ্ছে বয়স, বয়সটা এখানে হচ্ছে গিয়ে ইন্ডিকেট করা এই ওয়ার্ডটা দ্বারা। তার মানে এই বয়স ইন্ডিকেটটা কিন্তু এই যে আমরা আমাদের যে বাংলা ট্রান্সলেশন এক্সট্রা ভাবে ঢুকিয়ে দেওয়া হয়েছে, ঠিক তাই না? এই বয়সটা ভাই কিন্তু আমরা। ভাই আমরা তো এখন এই তাফসীর গুলো দেখবো, তো আপনি এত আচ্ছা, আমরা অস্থির একটু হয়। ইংলিশটা কাইন্ডলি একটু দেখতে পারি, এই যে উপরে আ- ইংলিশ ট্রান্সলেশনটা ছিল, ওই ইংলিশ আচ্ছা ট্রান্সলেশন। আচ্ছা, ইংলিশ ট্রান্সলেশনটা দেখ। হ্যাঁ, ইংলিশটা একটু, মেনস্ট্রুয়েশন among your women if you doubt and the period is 3 months and also for those who have not menstruated.
এখানে কিন্তু এমন ভাবে বলা নাই যে নট মেনস্ট্রুয়েশন যাদের পিরিয়ড হয় নাই, এমনকি অনেকের সমস্যার কারণে কিন্তু নাও হইতে পারে। আবার দেখেন এখানে নট মেনস্ট্রুয়েট, এখানে কিন্তু এই শব্দটাই উল্লেখ নাই যে যে ওই মেনস্ট্রুয়েটের এই যে পৌঁছানো, এই ওয়ার্ডটা কিন্তু নাই এখানে। এই যে বয়স, ওটা কিন্তু বাংলায় এক্সট্রা আনা হয়েছে। আচ্ছা আচ্ছা, আমি একটু জিজ্ঞেস না করি না ভাই না না আপনাকে, না এই না যে না বাংলা না না ট্রান্সলেটটা, না না, এটা আচ্ছা কি আস্তে গুগল আস্তে আস্তে ট্রান্সলেট? আস্তে। না না, এটা গুগল ভাই, আপনাকে আমি বারবার বলে দিয়েছি যে এটা মহিউদ্দিন খান, মহিউদ্দিন খানের অনুবাদ, মহিউদ্দিন খানের অনুবাদ, মহিউদ্দিন খানের অনুবাদ। আচ্ছা ওকে ওকে, সরি সরি আপনাকে আমি বেশ কয়েকবার বলেছি যে এটা কোরআন.কম হচ্ছে একটা অথেন্টিক সরি ওয়েবসাইট। সরি ভাইয়া। এটা এখানে যারা যারা অনুবাদ করেছেন তারা প্রখ্যাত, পৃথিবীর সবচেয়ে প্রখ্যাত স্কলারগণ এখানে অনুবাদ করেছেন। আচ্ছা, আমরা এখন তাহলে তাফসির গুলাতে চলে যাই। তাহলে তাহলে ভাই আমরা কিন্তু দুইজনে এই জায়গায় এক হলাম যে না না না, বাংলায় এই এক বয়স হলাম না, শব্দটা এক্সট্রা এক আনা হলাম না, হয়েছে। না না, এক হলাম না, এক হলাম না, আপনার সাথে আমি একমত হই নাই তো। এই জন্যই আমি তাফসির গুলাতে যাচ্ছি, এই জিনিসটা আরো ভালোভাবে পরিষ্কার করার জন্য, যে তাফসির গুলাতে এই বিষয়ে কি বলা আছে, এই আয়াতটা নাজিলের কারণটা কি ছিল, প্রেক্ষাপট কি ছিল, শানে নুজুল কি ছিল, সেই জিনিসগুলা পরিষ্কার ভাবে দেখলে আমরা দুইজনই পরিষ্কার হয়ে যাবো, এবং তখন বুঝতে পারবো মহিউদ্দিন খান কেন এই বয়স শব্দটা এখানে এনেছেন। এই মেনস্ট্রেটেড এই শব্দটার অর্থ ঋতুর বয়স কেন তিনি করেছেন, সেই জিনিসটা আমরা তাফসিরে গেলেই পরিষ্কারভাবে বুঝতে পারবো। ঠিক আছে ভাই? এবং সাথে তো এরপরে তো আমরা হাদিস দেখবোই, হাদিসও দেখবো, অসুবিধা নেই। তাফসির গুলো এখন দেখি, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা এই এই অনুবাদটা থেকে আমরা পেলাম, আহ, হয়তো আপনার কথা সত্য, হয়তো আমার কথা সত্য, সেই বিতর্কে গেলাম না, কিন্তু এই অনুবাদে আমরা যে জিনিসটা পেলাম সেটা হচ্ছে যারা এখনো ঋতুর বয়সে পৌঁছেনি তাদের ইদ্যত কাল আছে। তার মানে ভাই ভাই, আমি তাদের আপনার সাথে, সাথে এইখানে কিন্তু একমত না। আপনি না এই না, বয়সের আপনাকে শব্দটা একমত বাংলায় হতে বলি নেই, ঢুকাচ্ছেন। একমত হতে বলি নেই তো ভাই, আপনাকে তো একমত হতে বলি নেই। আমি বলেছি আপনার আমার সাথে একমত হতে হবে না, কিন্তু এই অনুবাদে যেটা বলা আছে, এই অনুবাদে আমি কিন্তু বলি নেই যে আমার কথা এটা। আমি কি বলেছি ভাই আমার কথা এটা? না না ঠিক আছে, অনুবাদের কথা, হ্যাঁ ঠিক আমি আছে। বলেছি এই অনুবাদে, মহিউদ্দিন খানের অনুবাদ থেকে আমরা যে জিনিসটা বুঝলাম, সেই অনুবাদটা অথেন্টিক কিনা একটু পরে আমরা চেক করব, তাফসীর থেকে আমরা চেক করব, সেই দিকে আমরা যাচ্ছি না। কিন্তু এই অনুবাদ থেকে আমরা বুঝলাম যারা এখনো ঋতুর বয়সে পৌঁছেনি তাদের ইদ্যৎকাল আছে। ইদ্যৎকাল থাকা মানে কিন্তু সহবাস হওয়া, তাই না ভাই? হ্যাঁ এটা ঠিক যে আগে যেহেতু আমরা ওই যে সূরা আল আহজাবের 49 পড়ে আসলাম, সেখানে এটা ক্লিয়ার ইন্ডিকেশন যে হ্যাঁ ইদ্যৎকাল হওয়া মানে সহবাস। হ্যাঁ এটা হ্যাঁ, এটা এটা ঠিক তাহলে আছে। যদি এই তথ্য যদি সঠিক হয়ে থাকে তাহলে তার মানে হচ্ছে যে ওই অপ্রাপ্তবয়স্ক মেয়ে যাদের এখনো পিরিয়ডই শুরুই হয় নাই তাদের সাথে সহবাস করার কথাই এখানে ইন্ডিকেট করা আছে, তাই না ভাই? যাদের পিরিয়ড হয় না, হ্যাঁ এটা ইন্ডিকেট করে যাদের পিরিয়ড হয় না। এখন আমরা তাহলে দেখবো, তাফসিরে চলে যাব, তাফসিরে দেখবো যে এই বিষয়ে কি বলা আছে, যে তাফসিরে এই জিনিসটা আসলেই, এই জিনিসটা বয়স নাকি, অনেক অনেক মানুষ হচ্ছে কি বেশি বয়স হয়ে গেলেও পিরিয়ড হয় না, মানে ইয়া হয় না, মাসিক শুরু শুরু হয় না, অনেক মহিলা আছে এরকম, অনেক সমস্যা হয় অনেক মহিলার, তাদের কথা ইন্ডিকেট করা হয়েছে নাকি এইখানে ইন্ডিকেট করা হয়েছে অপ্রাপ্তবয়স্ক মেয়েদের কথা? ঠিক আছে ভাই, আমরা এখন সবচেয়ে প্রখ্যাত তাফসির কারক হচ্ছে, সবচেয়ে প্রখ্যাত ক্লাসিক্যাল তাফসির কারক হচ্ছে গিয়ে আল্লামা ইবনে কাসির, তার তাফসিরটা শুরুতে দেখি নাকি ভাই? হ্যাঁ তাফসীর ইবনে কাসির দেখা যেতে পারে। আচ্ছা, তাহলে আমরা প্রথমে তাফসির ইবনে কাসিরে দেখি। এই যে দেখেন, আমি স্ক্রিনে বই থেকে তুলে দিয়েছি। এটা হচ্ছে, আপনি যদি তাফসির ইবনে কাসির কেনেন ইসলামিক ফাউন্ডেশন থেকে, যদি কেনেন একাদশ খণ্ড মানে 11তম খণ্ড, পৃষ্ঠা নম্বর 163, এখানে যে জিনিসটা বলা হয়েছে, এই যে সূরা তালাকের 4 নম্বর আয়াতটা প্রথমে এখানে উল্লেখ করা হয়েছে, এবং যাহারা এখনো রজস্বলা হয় নাই তাহাদিগর এবং গর্ভবতী নারীদেরও ইদ্যৎকাল সন্তান প্রসব পর্যন্ত। আচ্ছা, নিচে তাফসিরে পড়ি কি লেখা আছে। এখানে বলা আছে অনুরূপ ভাবে যেই মেয়েরা এখনো ঋতুবতী হয় নাই তাদেরও ইদ্যত 3 মাস। যারা এখনো, যেই মেয়েরা এখনো ঋতুবতী হয় নাই তাদেরও ইদ্যত 3 মাস। হ্যাঁ 3 এখন মাস। নিচে নিচে আমরা পড়তেছি দেখি। ইবনে জারির আবু কুরাইবা ইবনে সাইদ আমর ইবনে সালাম হইতে বর্ণনা করেন, আমর ইবনে সালাম বলেন যে উবাই ইবনে কাব একদিন বলিলেন যে হে আল্লাহর রাসূল, অনেক মেয়েদের ইদ্যত সম্পর্কে তো কোরআনে কিছুই উল্লেখ করা হয়নি, যেমন অপ্রাপ্তবয়স্ক মেয়ে, বৃদ্ধা ও গর্ভবতী নারী। দেখেন শুরুর ক্যাটাগরিটা হচ্ছে অপ্রাপ্ত বয়স্কা মেয়ে, শুরুর ক্যাটাগরিটা হচ্ছে কি ভাই? হ্যাঁ অপ্রাপ্ত বয়স্ক মেয়ে। এই বিষয়ে ইদ্যত কতদিন হবে সেই বিষয়টা তো কোরআনে উল্লেখ করা হয় নাই। মানে একজন ব্যক্তি উবাই ইবনে কাব একদিন রাসূলুল্লাহকে বললেন যে হুজুর, অনেক মেয়ের ইদ্যত সম্পর্কে তো কোরআনে কিছুই উল্লেখ করা হয়নি, যেমন অপ্রাপ্ত বয়স্ক মেয়ে, বৃদ্ধা এবং গর্ভবতী নারী। তখন আল্লাহ তাআলা এই আয়াতটি নাজিল করলেন। এই যে দেখেন, এই আয়াতটি হচ্ছে তখন নাজিল হয়েছে যখন তাকে জিজ্ঞাসা করা হয়েছিল অপ্রাপ্তবয়স্ক মেয়ে, বৃদ্ধা এবং গর্ভবতী নারীর ইদ্যত সম্পর্কে, তখন এই আয়াতটা নাজিল হয়েছিল। আচ্ছা, আরো নিচে আচ্ছা যাই।
আচ্ছা আর আচ্ছা, ওই যে এই আয়াতটা আসলে কি ওই, আমি তো আরবি আসলে ভালো বুঝি না, তো ওই ওই এই যে আয়াতটা, এটাই কি ওই সূরা তালাকের 4 নম্বর আয়াত? হ্যাঁ, এই যে উপরে দেখেন, এই যে সূরা তালাকের, এই যে দেখেন সূরা তালাক 4 নম্বর আয়াত। এই যে 4 নম্বর আয়াতটার এই অনুবাদটা হচ্ছে ইবনে কাসিরের তাফসিরে এই অনুবাদটা দেয়া নিচে আছে। ওই যে 5 লেখা, এটা কি? 5 নম্বর হচ্ছে 5 নম্বর আয়াত। আচ্ছা, তার মানে আমরা এই 5 নম্বর আয়াতের তাফসীর করতেছি। না, আমরা 4 নম্বর আয়াতের তাফসির করতেছি। 4 এবং 5 একসাথে তাফসির আছে এখানে। আচ্ছা, ঠিক আছে। 4 নাম্বার 5 নাম্বারের তাফসির একসাথে আছে। এই যে নিচে হচ্ছে 4 নাম্বারের তাফসির, এবং আরো নিচে আপনি পাবেন 5 নাম্বারের তাফসির। আচ্ছা, এরপরে আমরা দেখি এই যে এই বর্ণনাটা আরেকজনের কাছ থেকে এসেছে, ইবনে আবু হাতিম থেকে এসেছে। তিনি বলেন, উবাই ইবনে কাব বললেন যে আমরা মহিলাদের সূরা কিছু মহিলার ইদ্যত সম্পর্কে তো কোরআনে কিছুই বলা হইল না, যেমন অপ্রাপ্ত বয়স্কা, বৃদ্ধা, গর্ভবতী নারী। তখন আল্লাহ পাক এই আয়াতটি নাজিল করেন। আচ্ছা, তাফসিরে ইবনে কাসির আমরা দেখলাম, এবার আমরা তাফসিরে জালালাইন দেখবো। সেটা হচ্ছে গিয়ে জালালউদ্দিন সুয়ুতি, দুইজন সুয়ুতি, ওনাদের দুইজন জালালউদ্দিন, ওনাদের একটা প্রখ্যাত তাফসির, এবং এটা পৃথিবীর বেশিরভাগ বিশ্ববিদ্যালয় মাদ্রাসাতে এটা একটা পাঠ্যপুস্তক। আপনি নিশ্চয়ই শুনেছেন, তাফসিরে জালালাইনের নাম শুনেছেন হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। আমি শুনেছি শুনেছি, আমি শুধু আচ্ছা আমি তো এগুলো, এই ট্রান্সলেশন গুলো আমি পরে দেখে নেবো। হ্যাঁ, আপনি আচ্ছা, ঠিক বলে আছে, যান। আপনি দেখে নিন। তাফসিরে জালালাইন ষষ্ঠ খণ্ড আপনি ইসলামিয়া কুতুবখানা থেকে যদি কেনেন, প্রকাশনী থেকে, ইসলামিয়া কুতুবখানা থেকে কিনলে ষষ্ঠ খণ্ড পৃষ্ঠা নম্বর হচ্ছে 588। ঠিক আছে, এখানে আপনি দেখেন, এখানে একদম বই থেকে ছবি তোলা আছে। এখানেও এই যে সূরা তালাকের 4 নম্বর আয়াতের তাফসিরটা এখানে বর্ণনা করা হয়েছে। দেখেন এখানে যে জিনিসটা বলা হয়েছে, আর তা হলো যাদের এখনো হায়েজ আসেনি তাদের ইদ্যত হলো 3 মাস, অর্থাৎ হায়েজ অল্প বয়স্কতার কারণে আসেনি। এই লাইনটা একটু পড়বেন ভাই, অর্থাৎ হায়েজ অল্প বয়স্কতার কারণে আসেনি, এটা আপনি একটু পড়বেন, দেখতে আচ্ছা, পাচ্ছেন হ্যাঁ হ্যাঁ, ভাই? আমি হ্যাঁ দেখতে পাচ্ছি, হ্যাঁ হ্যাঁ। অল্প আচ্ছা বয়স্কতার কারণে আসেনি, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, কিংবা তাহলে অনেক এই স্ত্রী যেমন বহু বিলাস হায়েজ হয়, বহু বিলম্বে হায়েজ, মানে বিলম্বে হায়েজটা এখানে উল্লেখ করে দিয়েছে। আচ্ছা, বিলম্বে হায়েজটাও আছে, কিন্তু অপ্রাপ্ত বয়স্কতার কারণে অপ্রাপ্ত বয়স্ক, হায়েজ হ্যাঁ আসেনি অপ্রাপ্ত সেটাও বয়স্ক, আছে। এই সেটাও আছে, বুঝতে পারছি, ক্যাটাগরিটাও হ্যাঁ। আছে, ওই ক্যাটাগরিটাও আছে, দুইটাই আছে। মানে তাফসীরে দুইটাই উল্লেখ করে দিয়েছে, হ্যাঁ বুঝতে পারছি। তাফসিরে না, তা এটা হচ্ছে নবী মোহাম্মদ কোরআনের এই আয়াতটাতে 2 ক্যাটাগরি ইনক্লুডেড। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, অল্প বুঝতে পারছি। বয়স্কতার কারণে যাদের মানে পিরিয়ড হয় নাই তাদেরও ইনক্লুডেড, বেশি বয়স্ক হওয়ার কারণে যাদের পিরিয়ড হয়নি তারাও ইনক্লুডেড। কাউকে মানে কেউ এক বাদ নেই। আয়াত দিয়ে 2 ক্যাটাগরিকেই বোঝানো হয়েছে। 2 ক্যাটাগরিকে আলাদা আলাদা ভাবে বোঝানো হয়েছে। হ্যাঁ, এবার আমরা দেখি তাফসিরে মাঝারি থেকে দেখি। তাফসিরে মাঝারি নামও নিশ্চয়ই শুনেছেন হ্যাঁ আলিকুদ্দি শুনেছি। সাহেবের। আচ্ছা, এইখানে দেখেন যে আহ, এখানে কি বলা আছে তাফসিরে মাঝারি। আমি আপনাকে রেফারেন্সটা আগে দিয়ে নিই। রেফারেন্সটা হচ্ছে তাফসিরে মাঝারি খণ্ড নম্বর 11 পৃষ্ঠা নম্বর 562 563। ঠিক আছে, এখানে আপনি দেখবেন যে কি বলা আছে, অর্থাৎ ঋতুস্রাব মুক্তা অপ্রাপ্ত বয়স্ক হওয়ার কারণে, ঋতুস্রাব মুক্তা অপ্রাপ্ত বয়স্ক হওয়ার কারণে, এখানে কি কি লেখা পড়তে পারছেন ভাই? ঋতুস্রাব মুক্তা, এই ঋতুস্রাব মুক্তা মানে যে মুক্ত মানে হয়েছেন সেই মানে নারী। যার এখনো ঋতুস্রাব হয় নাই তাদের কথা বোঝানো হয়েছে, যে অপ্রাপ্ত বয়স্ক হওয়ার কারণে যাদের এখনো ঋতুস্রাব হয় নাই, ঋতুস্রাব থেকে মুক্ত বিদ্যাতে যারা। পড়তে 3 পেরেছেন ঋতু ভাই? হয়ে থাকলে সাধারণত, হ্যাঁ হ্যাঁ পড়তে পেরেছি। আচ্ছা, শেষে অর্থাৎ এই যে এই লাইনটা একটু পড়েন তো, অর্থাৎ বৃদ্ধা ও অপ্রাপ্ত বয়স্কদের। আহ কাজটা দেখা যাচ্ছে না আপনার, কোন 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 জায়গায়? এই জায়গাটাতে। কাজটা দেখা যাচ্ছে না। আচ্ছা ভাই, আপনি তাহলে এই যে এক- ঠিক আছে, একটু দাঁড়ান। আপনি আচ্ছা ভাই, একদম আপনি নিচে, পড়েন, আমি লাইনটা নিচে মিলিয়ে নেব। একদম নিচে নিচে, নিচের 2টা লাইন পড়েন, নিচে 2টা লাল দেয়া আছে না, নিচে 2টা লাল দেয়া, লাল এই যে লাইন অর্থাৎ দেখতে বৃদ্ধা পাবেন। ও অপ্রাপ্ত বয়স্কদের ইদ্যতের সময়সীমাও 3 ঋতুর পরিমাণ, অর্থাৎ 3 মাস। আচ্ছা, আর আরেকটা লাল আছে, সেটা পড়েন। তার নিচেরটা তো আসে আমার স্ক্রিনে দেখা যাচ্ছে না। আচ্ছা, একটু আমি স্ক্রল পড়ে করে দিচ্ছি। নিচে নামান, একটু স্ক্রল করে নিচে নামান। এখন দেখা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন দেখা যাচ্ছে। অথবা অপ্রাপ্ত বয়স্ক বয়সে বয়স বেশি, ইদ্যত আলেমগণ ঐক্যমত 1.5 মাস। আচ্ছা, ঠিক আছে, তাহলে আপনি তো যাদের, পড়তে পেরেছেন। তাফসিরে মাঝারিও আমরা হ্যাঁ হ্যাঁ দেখেছি, হ্যাঁ, তাফসিরে মাঝারিও দেখেছি। এখানেও আপনি দেখতে পারেন, তাফসিরে মাঝারিতে আরো বিস্তারিত ভাবে বলা আছে যে এই যে অপ্রাপ্ত বয়স্কা, যুবতী, বৃদ্ধা যেই হোক না কেন, ইদ্যত হবে 4 মাস 10 দিন। এই বিষয়ে বলা আছে, সালফাস সালিয়ানদের ঐক্যমত্য আছে এই বিষয়ে। আচ্ছা, যাই হোক, আমরা মারেফুল কোরআন থেকে এবার একটু দেখি। মারেফুল কোরআন তো নিশ্চয়ই আপনি জানেন, অত্যন্ত না এটা না, তো এটা সম্পর্কে আমার ধারণা নেই। আচ্ছা, তাহলে আর যাই আমরা হোক, এটা বলেন দেখলাম এটা। না। ঠিক আছে, এটা আমরা দেখলাম না, সমস্যা নেই। মারেফুল কোরআন না দেখলাম, ঠিক, আর দেখা। দেখা, আমি বুঝতে পারছি আপনি না কি না, বোঝাতে আরেকটা চাইছেন। দেখাবো, আচ্ছা আরেকটা ঠিক দেখাবো আছে, ভাই। ঠিক আছে দেখেন। তাহফিমুল কোরআন, এখানে বানানটা ভুল আছে, এটা হবে তাফহিমুল কোরআন হবে। আমি ভুলে বানানটা ভুল লিখছি, এখন এখন দেখে আমি বুঝতে পারলাম যে একটু ভুল হয়ে গেছে।
তাফহিমুল কোরআন হবে। তাফহিমুল কোরআন এটা তো আপনি জানেন, এটার নাম শুনেছেন না ভাই? হ্যাঁ, নাম আল্লামা, শুনেছি, পড়া হয় না। পৃথিবীর সবচেয়ে বিখ্যাত মানে বর্তমান সময়ের সবচেয়ে বড় স্কলার যাকে ধরা হয়, অন্যতম বড় স্কলার যাকে ধরা হয়, সাইয়্যেদ আবু আলা মওদুদী, জামাত ইসলামীর প্রতিষ্ঠাতা, পাকিস্তানের ইসলামিক স্কলার সাইয়্যেদ আবু আলা মওদুদী। তার তাফসীরটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ, ইসলামের ইতিহাসে তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি, ইসলামের স্কলার। তার তাফসীরে কি লেখা আছে সেই জিনিসটা আমরা পড়ি। এই যে দেখেন, এটা হচ্ছে সূরা তালাকের, এই যে দেখেন সূরা আত-তালাক, উপরে দেখেন তাফহিমুল কোরআন পৃষ্ঠা নম্বর হ্যাঁ 215। হ্যাঁ, আমি ঠিক আছে, আপনাকে বুঝতে ইয়া পারছি। দিয়ে দিচ্ছি, তাফহিমুল কোরআন পৃষ্ঠা নম্বর 215। খণ্ড নম্বর কত এই মুহূর্তে বলতে পারতেছি না, পরে হয়তো আপনাকে বলে দিতে পারবো, সেখান থেকে আমি দেখাচ্ছি। যে এইখানে দেখেন, এই পুরোটুকু একটু আমাদেরকে পড়ে শোনান ভাই, এই লাল কালিটুক পড়ে শোনালেই হবে। আচ্ছা, ঋতুস্রাব যদি অল্প বয়সের জন্য না হয়ে থাকে, অথবা কিছু সংখ্যক মহিলাদের অনেক দেরিতে হয়ে থাকে থাকে বলে না না হয়ে থাকে, এবং বিরল কিছু ঘটনা এমনও হয়ে থাকে যে সারা জীবন কোনো স্ত্রীর ঋতুস্রাব হয় না, এরূপ সর্বক্ষেত্রে এরকম স্ত্রীলোকের ইদ্যত ঋতুস্রাব বৃদ্ধা স্ত্রীলোকের মতো। স্ত্রীলোকের ইদ্যত, এটা ঠিক করতে পারতেছে না। লাস্টে যে ঋতুস্রাব, একদম নিচে যে লাল কালি দেওয়া আছে সেটা পড়লে হবে। আচ্ছা ঠিক আছে। সুতরাং যেসব মেয়ের এখনো ঋতুস্রাব শুরু হয় না তাদের ইদ্যত বর্ণনা করা স্পষ্টত একথায় প্রমাণিত হয় যে এ বয়সে মেয়েদের বিয়ে শুধু জায়েজই নয়, বরং বরং তারা সাথে স্বামীর নির্জনবাস এবং মেলামেশাও জায়েজ। এখন একথা স্পষ্ট যে কুরআন যে জিনিসকে জায়েজ বলে ঘোষণা করেছে তার নিষিদ্ধ ঘোষণা করার অধিকার কোনো মুসলমানের নেই। আচ্ছা, তাহলে এই যে এই সুতরাং এর আগে একটা সূরার আয়াত আছে, এখানে পড়েন তো ভাই কোন আয়াতটা? এই সুতরাং এর আগে আর তার আযহাব 49। এই যে একটু আগে আমি আপনাকে শুরুতে যে সূরা আয়াতটা দেখিয়েছিলাম, সূরা আযহাবের 33 নম্বর সূরার 49 নম্বর আয়াত, মনে আছে হুম ভাই? হুম হুম হুম, মনে আছে। এই আয়াতটা দিয়ে রেফারেন্স দিয়ে বলতেছে, সুতরাং যেসব মেয়েদের এখনো ঋতুস্রাব শুরু হয়নি তাদের ইদ্যত বর্ণনা করা স্পষ্টত একথাই প্রমাণ করে যে এই বয়সে মেয়েদের বিয়ে শুধু জায়েজই নয়, বরং তার সাথে স্বামীর নির্জন বাস মানে হচ্ছে সহবাস, মানে যৌন সঙ্গম এবং মেলামেশাও জায়েজ। এখন একথা স্পষ্ট যে কোরআন যে জিনিসকে জায়েজ বলে ঘোষণা করেছে তা নিষিদ্ধ ঘোষণা করার অধিকার কোনো মুসলমানের নাই, মুসলমানের নেই। তার মানে আমরা, আপনার এখান থেকে এটাই বোঝাতে চাচ্ছেন যে আমরা মানে ইজমা কিয়াসের মাধ্যমে এই বয়সটাকে আর বাড়াইতে পারবো না। পৃথিবীর কোন ইজমা কিয়াস দিয়ে আপনি আহ, মেয়েদের সর্বনিম্ন বয়স নির্ধারণ করতে পারবেন না। ইসলাম যতদিন থাকবে, কিয়ামত পর্যন্ত থাকবে, ততদিন পর্যন্ত মেয়েদের বয়স হবে, মেয়েদের বিয়ের কোনো বয়স থাকবে না, বাচ্চা মেয়েদেরকে বিয়ে করাটা সম্পূর্ণ ইসলামে বৈধ। আমি এটা আরো প্রমাণ করতেছি, আপনি একটু ধৈর্য ধরেন ভাই, এখনই অস্থির হয়ে যান না, আমি আরো কয়েকটা রেফারেন্স দেখাচ্ছি আপনাকে, একটু দেখেন। এটা হচ্ছে বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ, ঠিক আছে আচ্ছা, ভাই? এই দেখতে ব্যাখ্যা পাচ্ছেন? গ্রন্থ কে লিখছে, মানে এটা দেখাচ্ছি মানে? দেখাচ্ছি দেখাচ্ছি আচ্ছা, দেখাচ্ছি। এটা বইটার টাইটেল হচ্ছে বুখারী শরীফ বাংলা তর্জমা ও বিস্তারিত ব্যাখ্যা। এইটার হচ্ছে, লেখক হচ্ছে মাওলানা শামসুল হক ফরিদপুরি, প্রাক্তন প্রিন্সিপাল জামিয়া কোরআনিয়া ফয়েজ ও বরকতে, মাওলানা আজিজুল হক সাহেব মুহাদ্দিস, জামিয়া কোরআনিয়া লালবাগ ঢাকা কর্তৃক অনুদিত। আহ, আপনি নিশ্চয়ই এই দুজনের নাম শুনেছেন, কোথাও না কোথাও শুনেছেন, তাই না ভাই? হয়তো শুনছি, আপনার বলেন, আচ্ছা, দেখি। ওনারা ওনারা এই যে নিচের উনি একজন প্রখ্যাত মুহাদ্দিস, হাদিসের উপর বিশেষজ্ঞ। যাই হোক, আমি আপনাকে এই গ্রন্থটা থেকে দেখাচ্ছি। এটা হচ্ছে হামিদিয়া প্রকাশনী থেকে যদি আপনি কেনেন, এই বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থের যে জিনিসটা বলা আছে দেখেন। নাবালেগ, টাইটেলটা পড়েন ভাই, নাবালেগ মেয়ের বিবাহ। নাবালেগ মেয়ের বিবাহ, এখানে কি বলা হ্যাঁ, আছে? দেখতে পাচ্ছি, দেখতে পাচ্ছি। আচ্ছা, তাহলে আপনি এই 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 অংশটুকু পড়েন, সবুজ কালি অংশটুকু পড়েন ভাই। এই আয়াতে ঋতু আরম্ভ হয় নাই এরূপ রমণীর তালাকের ইদ্যত বর্ণনা করা হয়েছে, সুতরাং ইহা অতি স্পষ্ট যে তাহার বিবাহের অবকাশ রহিয়াছে, নতুবা তালাক ও উহার ইদ্যত কোথা হইতে আসিবে। হ্যাঁ ভাই পড়েন, এই যে শরীয়তের সবুজ অনুমতির বিষয়কে বেআইন। হ্যাঁ, আচ্ছা সবুজ আচ্ছা। সবুজ বা লাল কালি একটু পড়লেই হবে ভাই, অসুবিধা তাহার নেই। রোগসতি তথা দাম্পত্য জীবনের আরম্ভ হইয়াছে 9 বৎসর বয়সে। আচ্ছা, 9 বৎসর বয়সে, হ্যাঁ এটা তো আমি জানি। হ্যাঁ, তারপরে শরীয়ত ব্যাখ্যাটা পড়েন। অনুমোদিত আচ্ছা, নিচে লাল এটা। হ্যাঁ হ্যাঁ শরীয়ত হ্যাঁ হ্যাঁ। অনুমোদিত বিষয়কে বেআইনি সাব্যস্ত করা, এই শরীয়তের বেআইনি বিষয়কে অনুমোদন করা, ইহারই নাম তাহারিফ বা শরীয়তের বিকৃতি সাধন, যাহা ইহুদি নাসারাগণ করিয়াছে। আচ্ছা, এইবার একটু অংশটুকু পড়েন, এই লাস্টে এই একটু কি, মানে আর বেশি পড়তে হবে না, এই অংশটুকু পড়েন আচ্ছা ভাই। আচ্ছা, ঠিক আছে। অপ্রাপ্তবয়স্ক ছেলে মেয়েদের বিবাহ সম্পর্কে ইমাম বুখারী রাদিয়াল্লাহু তাআলা কোরআন ও হাদিস দ্বারা শরীয়তের অনুমোদন প্রমাণিত করিয়াছেন। ইহাকে বেআইনি করা বস্তুত শরীয়ত তথা আল্লাহ তাআলা কর্তৃক তাহার বান্দাদের জীবন ব্যবস্থার উপর প্রদত্ত শাসনতন্ত্রে হস্তক্ষেপ ও উহার তাহারিফ বা বিকৃতি সাধন করা। যেহেতু এই অনুমোদনের উপর স্বয়ং হযরত
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল করেছেন, অতএব এই অনুমোদনকে দূষণীয় সাব্যস্ত করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কার্যকে দূষণীয় সাব্যস্ত করারই শামিল। আচ্ছা, এই যে আচ্ছা, গ্রন্থগুলো দেখাচ্ছেন, এইগুলো তো সারা বিশ্বব্যাপী, এইগুলো তো মনে হয় দেশেরই, আমাদের দেশেরই কোনো কেউ লিখছেন, কিন্তু আমার এই যে প্রশ্ন হচ্ছে, এই যে ইমাম বুখারী রাদিয়াল্লাহু তাআলা কোরআন এবং হাদিস দ্বারা শরীয়তের অনুমোদন প্রমাণিত করিয়েছেন, এই যে উনি যে প্রমাণিত করেছেন, তা এই যে লোক ইনি জানলেন কেন যে প্রমাণ করেছেন, সেই প্রমাণগুলো কোথায়? ভাই সেই প্রমাণগুলো তো আপনি একটু ঘাটলেই পেয়ে যাবেন। ইমাম বুখারীর তো এই বিষয়ে বইও আছে। আপনি সেই বিষয়টা মানে কি, সেই বইগুলো মানে আপনাদের কাছে নাই, মানে এমনিতে এই বইগুলো আছে না? আমি আপনাকে সেইগুলো দেখা দিতে পারবো। একটু সময় দিতে হবে। ইমাম বুখারী যেটা প্রমাণ করেছেন, কিন্তু যে তিনি যেটা লিখেছেন, এই বইটা যিনি লিখেছেন, বুখারী শরীফের ব্যাখ্যা যিনি লিখেছেন, তিনি তো মানে যে সে লোক না ভাই, এলাকার কাঠমোল্লা না ভাই। এই বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ লিখতে হলে যথেষ্ট পরিমাণ মানে ইসলামের জ্ঞান থাকা লাগে। এটা তো ভাই কাঠমোল্লা, কোনো একটা এলাকার কাঠমোল্লা এসে এই বই লিখতে পারে না। তো সেটাও আমি এটাও তো আপনাকে আমি দেখালাম। এখন আমি আপনাকে সরাসরি হাদিস দেখাবো যে এই বিষয়ে সরাসরি হাদিসই আছে, যে অপ্রাপ্ত বয়স্ক মেয়ের বিয়ে বিষয়ে সরাসরি হাদিসই আছে। এই যে দেখেন, সহিহ মুসলিম গ্রন্থ থেকে, সহিহ হাদিস। আচ্ছা। সহিহ মুসলিম গ্রন্থ থেকে। এটা সহিহ হাদিস কিনা এটা জিজ্ঞাসা করাটা হচ্ছে একটা খুবই হ্যাঁ, বুঝতে মানে পারছি, বুঝতে পারছি, হ্যাঁ, মানে এটা সহিহ, বুঝতে পারছি। দেখি, হাদিসটা একটু দেখি, আরবি তো হ্যাঁ, বুঝতে পারছি না। আপনি অনুচ্ছেদটা একটু পড়েন ভাই, অনুচ্ছেদটা একটু পড়েন। সরি, অনুচ্ছেদ 10, পিতা কর্তৃক নাবালিকা কন্যাকে বিয়ে দেয়া বৈধ। আচ্ছা, এবার পড়েন ভাই। এটাকে আয়সা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আমার 6 বছর বয়সের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বিয়ে করেছিলেন, আর আমার বয়স যখন 9 বছর, তখন আমার সাথে তাহার বাসরাত্রি হয়। আয়সা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার হিজরত মদিনায়, হিজরত হিজরত আমরা হিজরত করে মদিনায় আসলাম, অতঃপর আমি 1 মাস পর্যন্ত জ্বরে আক্রান্ত থাকলাম। আমার চুল আমার কান পর্যন্ত লম্বা হলো। আমি একদিন দোলনায় দোল খাচ্ছিলাম, আমার খেলার বান্ধবীরা আমার সাথে ছিল। এমন সময় আমার মা উম্মে ভাই আর রুমান। পড়ার দরকার নেই ভাই, হয়েছে হয়েছে। আচ্ছা, ঠিক আছে। যথেষ্ট পড়েছেন আপনি। তো এই জিনিসটা তো বুঝতে পেরেছেন যে ইসলামে অপ্রাপ্তবয়স্ক নাবালিকা কন্যাকে বিয়ে দেওয়া সম্পূর্ণ বৈধ, তাই তো? এটা তো ধরতে পেরেছেন সহিহ হাদিস থেকে। হ্যাঁ, হ্যাঁ, বুঝতে আচ্ছা, পারছি। এখন আপনাকে আমি শেষ রেফারেন্সটা দেখাবো যে আয়েশার সাথে যখন মোহাম্মদের বিয়ে হয়েছিল তখন বয়স ছিল 6, এবং যখন যৌন সম্পর্ক হয়েছিল তখন বয়স ছিল 9 বছর। সেই 9 বছর বয়সে আয়েশার কি পিরিয়ড হয়েছিল নাকি হয় নাই, নাকি পিরিয়ড হওয়ার আগেই নবী মোহাম্মদ তার সাথে সেক্স করে ফেলছিল, সেই রেফারেন্সটা এখন আমি আপনাকে দেখাবো। ঠিক আছে ভাই? আর আরেকটা ছোট একটা বিষয় উল্লেখ করে নেই, আপনি তো জানেন যে আরব দেশে সেই সময় কিভাবে বছর গণনা করা হতো, জানেন ভাই? হ্যাঁ, চন্দ্র বছর, এটা আমি জানি। চন্দ্র বছর আমরা হিসাব করি হচ্ছে সূর্যের উপরে হ্যাঁ, নির্ভর হ্যাঁ, করে, তুমি সোলার ইয়ার। এখানে 10 দিনের সোলার মতো ইয়ার গ্যাপ হচ্ছে, আছে। হ্যাঁ, 11 দিনের পার্থক্য থাকে। তার মানে আয়েশার যখন 9 বছর ধরা, যদি হাদিসে যেটা বলা আছে 9 বছর, তার মানে হচ্ছে আয়েশার বয়স ছিল আসলে 8 বছর 11 মাস, বা 8 বছর 8 বছর আট মানে মাস 8 আপনি বছর 8 90 মাস দিন কমাতে চাচ্ছেন আর কি? হ্যাঁ, 8 বছর 8 মাস ছিল। যদি এখানে 9 বছর বয়স মানে 6 বছর বয়স থাকে, তার মানে 6 বছর, 6 বছর মানে হচ্ছে গিয়ে 5 বছর 10 মাস। আর যদি 9 বছর বলা হয়ে থাকে, তাহলে 9 বছর মানে হচ্ছে 8 বছর 8 মাস 26 দিন, নাকি ভাই? এই হিসাবে হ্যাঁ, কোনো ভুল এটা আছে? আমি বুঝতে পারছি। না, না, ঠিক আছে, এটা ঠিক আছে। আচ্ছা, আচ্ছা। তার মানে আমরা বুঝতে পারতেছি যে 8.5 বছর বয়সে বা 9.25 বছর বয়সে আয়েশার সাথে যৌন সম্পর্ক করেছিল। এখন আমরা দেখি যে এ- এই এই যে এটা কি, আচ্ছা, এটাও দেখাতে পারতাম, এটা না দেখাইলাম। আপনি একটু, আমরা আপনাকে ছোট করে বলে দিই। আবু বকর কিন্তু প্রাথমিকভাবে একটু বিব্রত হয়ে গেছিল, মোহাম্মদ যখন প্রস্তাব দিয়েছিল আয়েশাকে বিয়ে করার ব্যাপারে, তখন একটু বিব্রত হয়ে গিয়েছিল। ঠিক আছে? সেটা আমি দেখাইলাম না, সেটা আপনি মানে তর্ক করতে চাইলে তখন দেখাবো, এখন আর দেখাইলাম না। আপনাকে আমি যে জিনিসটা দেখাতে চাচ্ছি সেই জিনিসটা আপনাকে দেখাই, যে আয়েশার সেই সময় পিরিয়ড হয়েছিল নাকি হয় নাই। এই জিনিসটা পাওয়া যায় ফাতহুল বাড়িতে। ফাতহুল বাড়ির নাম শুনেছেন ভাই আপনি? হ্যাঁ, নাম শুনেছি, বলেন। ফাতহুল বাড়ি হচ্ছে গিয়ে আহ, আহ, একটা মানে আহ, মানে ইবনু হাজার আসকালানি, যাকে বলা হয় মুহাদ্দিসদের মধ্যে নেতা, মানে হাদিস গ্রন্থের বিশারদ যারা, হাদিসের উপরে যারা মানে বিশেষজ্ঞ, খুবই বেশি বিশেষজ্ঞ, তাদের ভিতরে একজন হচ্ছে ইবনু হাজার আসকালানি। এই নামটা আপনি মানে অনেক জায়গাতেই পাবেন, আসলে অনেক জায়গাতেই খুঁজে হ্যাঁ, আমি পাবেন। অনেক জায়গাতে শুনেছি আর কি, শুনেছি, আচ্ছা, অনেকের মুখে শুনেছি। অনেকের মুখে শুনে থাকবেন। ইবনু হাজার আসকালানির একটা গ্রন্থ আছে ফাতহুল বারী। ইমাম বুখারী যখন হাদিস গ্রন্থগুলো লিপিবদ্ধ করেন, তখন হাদিস গ্রন্থের সাথে তিনি অনেকগুলা টিকা লিখে রেখেছিলেন, অনেক ছোট ছোট জিনিস লিখে রেখেছিলেন, যে জিনিসগুলো হাদিস গ্রন্থের ভিতরে অন্তর্ভুক্ত হয় নাই, কিন্তু ওইগুলাও গুরুত্বপূর্ণ ছিল। এই জিনিসগুলো কি আপনি জানেন ভাই? আহ না ভাই, আমি এই জিনিসগুলো জানি না। আচ্ছা, এই যে ইবনু হাজার আসকালানি যার কথা আমি বললাম, উনি একজন মানে সবচেয়ে প্রখ্যাত মুহাদ্দিসদের মধ্যে একজন।
উনি মানে ওনার যে ফাতহুল বারী, সেই ফাতহুল বারী গ্রন্থটাতে তিনি এই বিষয়গুলা উল্লেখ করেছেন এবং এই বিষয়গুলা দেখিয়ে দিয়েছেন। এই যে ইবনু হাজার আসকালানির যে গ্রন্থটা, সেই গ্রন্থটা থেকে আমরা একটা সহিহ হাদিস দেখব। মানে আমরা আমরা আসলে দেখবো sunna.com থেকে। sunna.com এর নাম আপনি শুনেছেন ভাই? হ্যাঁ, আমি শুনেছি। sunna.com একদম সরাসরি সৌদি আরব থেকে মানে পরিচালিত এবং সরাসরি সৌদি আরবের মানে তত্ত্বাবধানে এই ওয়েবসাইটটা চালানো হয়, sunna.com। ঠিক আছে, এখানে হাদিসগুলা থাকে। এইখান থেকে আমি আপনাকে দেখাচ্ছি এই হাদিসটা আপনি একটু দেখেন। সহি বুখারী, সহি আল বুখারী। আপনাকে সহি বুখারী বললেই হয়তো, কিন্তু আপনাকে আমি এটা sunna.com এর কথা বলতেছি কারণ হচ্ছে এইখানে ফাতহুল বারীর একটা রেফারেন্স আছে, হ্যাঁ, ফুটনোট আছে। ফুটনোটটার দিকে দৃষ্টি আকর্ষণ করব এই কারণে। দেখেন, আপনি তো জানেন যে মোহাম্মদ হচ্ছে গিয়ে আয়েশাকে তুলে নিয়ে আসলো, তারপরে তার সাথে মানে যৌন সম্পর্ক হলো। এটা তো আপনি জানেন, 9 বছর বয়সে। এটা তো এতক্ষণ হ্যাঁ, আপনি হ্যাঁ। জেনে গেছেন। আচ্ছা, আর একটা বিষয় সেটা হচ্ছে যে তুমি 6 বছর বিয়ে করছো, তুমি তো 6 বছরই তুলে নিতে পারতো, কিন্তু 9 বছরে কেন, 3 বছর কেন অপেক্ষা করলো? যদি পিরিয়ড শুরু না হওয়ার জন্য অপেক্ষা করবে? না ভাই, এটা একেবারে ভুল কথা। এটা হচ্ছে মোহাম্মদের কাছে তখন দেনমোহর দেওয়ার টাকা ছিল না, সেই কারণে। এটা কোনো অবস্থাতেই কোনো রেফারেন্সই আপনি দেখাতে পারবেন না যে পিরিয়ড হওয়ার জন্য অপেক্ষা করতেছিল। এটার কোনো রেফারেন্স নাই। বরঞ্চ মোহাম্মদ যখন বিয়ে করেছিল, যখন বিবি খাদিজা মারা গিয়েছিল, তখন একটা সময় মোহাম্মদের আর্থিক অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছিল। তখন তার খাওয়া পড়ার কোনো ঠিক ঠিকানা ছিল না। এই সময় তিনি আরেকজন মানে বয়স্ক মহিলাকে বিয়ে করেছিলেন, তারপরে তিনি আয়েশাকে বিয়ে করেছিলেন। সেই সময় তার পারিবারিক দুরবস্থা চলতেছিল। ঠিক আছে। আচ্ছা, তিনি তো ওই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার পুরো বিজনেসটাই দেখতেন, উনি তো একজন সম্ভ্রান্ত নারী ছিলেন, তাহলে এত অল্প সময়ের মধ্যে তার বিজনেস মারা যাওয়ার সাথে সাথে বিজনেস শেষ হয়ে গেছে? হ্যাঁ, মারা যাওয়ার পরে কিছুদিনের মধ্যেই সেই হাদিস আপনাকে দেখাতে পারবো যে মারা যাওয়ার কিছুদিনের আচ্ছা মধ্যেই থাক, সেই এটা business- দেখানো লাগবে না, আপনি এই হাদিসটাই পড়ি। আই হ্যাঁ, ইউজ টু প্লে উইথ দ্য ডলস আমি ইন দ্য আমি প্রেজেন্স অফ আপনাকে দ্য আমি প্রফেট। আপনাকে আমি আপনাকে সেই জিনিসটা বলে দিচ্ছি, পরে আমরা রেফারেন্স গুলো দেখবো না। যে সেই আচ্ছা, জিনিসটা ঠিক বলে আছে। দিচ্ছি, সেই 3 বছর অপেক্ষাটা কোনো অবস্থাতেই পিরিয়ডের জন্য বা বড় হওয়ার জন্য অপেক্ষা না, বরঞ্চ টাকা দিতে পারে নাই হযরত মুহাম্মদ। সেই সময়ে দেনমোহরের টাকাটা দিতে পারে নাই দেখে অপেক্ষা করছিল। কারণ ইসলামের নিয়ম অনুসারে দেনমোহর হচ্ছে গিয়ে যৌনাঙ্গ খরিদ করার মূল্য, নারীর যৌনাঙ্গ খরিদ করার মূল্য। সেটার রেফারেন্স দেখাবো আপনাকে। দেনমোহর শব্দের অর্থ হচ্ছে নারীর যৌনাঙ্গ খরিদ করার মূল্য। যতক্ষণ পর্যন্ত আপনি মানে টাকা পরিশোধ না করবেন, ততক্ষণ পর্যন্ত আপনি নারীর যৌনাঙ্গে হাত দিতে পারবেন না। ঠিক আছে। এই কারণে নবী মোহাম্মদ এটা করতে পারেননি, কারণ তার কাছে টাকা ছিল না। এখন আপনাকে আমি সেই হাদিসটা দেখাচ্ছি, আপনি একটু পড়েন ভাই, নিজেই পড়েন ভাই। আচ্ছা, ঠিক আছে। আই ইউজ টু প্লে উইথ দ্য ডলস ইন দ্য প্রেজেন্ট অফ দ্য প্রফেট and my girlfriends also used to play with me when Allah's messenger used to enter my dwelling place. They used to hide themselves, মানে তারা সেটা লুকায় রাখতো, বা the prophet would call them to join the play with them, মানে ওরা যখন লুকায় রাখতো তখন এটাকে আর কি বলতো যে তোমরা আসলে খেলতে পারো, পারমিশন দেওয়া। The playing with the dolls and the similar images is forbidden, but it was allowed for Aisha at the time as she was a little girl, not yet reached the age of puberty. মানে হচ্ছে নবী তাকে যে ঘরটা করে দিয়েছিল, তার থাকার ঘরটা করে দিয়েছিল। আপনি নিশ্চয়ই জানেন যে নবী হ্যাঁ, মুহাম্মদের অনেকগুলো স্ত্রী ছিল, এক একজনকে এক একটা ঘর করে দিয়েছিল এবং দাসীদেরকেও আলাদা ঘর করে দিয়েছিল। দাসী যাদের সাথে নবী মুহাম্মদ যৌন সম্পর্ক করতেন, তাদের জন্য আলাদা ঘর ছিল। প্রথম দিকে ছিল না, পরবর্তীতে দাসীদের জন্য আলাদা ঘর করে দেওয়া হয়েছিল। এটা তো জানেন আপনি নাকি? না, এর ব্যাপারে আমার ধারণা নেই। আচ্ছা, ঠিক আছে, আমি সেই রেফারেন্স গুলো যদি আপনি দেখতে চান সেগুলো আমি দেখাই দিব, আচ্ছা, অসুবিধা নেই। ঠিক আছে, ওইগুলো একদিনে এতগুলো আসলে আচ্ছা, অসুবিধা নেই, রেফারেন্স। আপনাকে আমি দেখাবো, আস্তে আস্তে দেখাবো। আরেকদিন যদি যুক্ত হন তাহলে সেদিন দেখাবো, অসুবিধা নেই। কিন্তু এইখানে দেখেন যে আয়েশা সেই সময় পুতুল খেলতো। পুতুল খেলাটা কিন্তু ইসলামে হারাম। ঠিক আছে। হ্যাঁ, কি বুঝতে চাইছে আমি সেটা বুঝতে পারছি যে পুতুল খেলা হারাম, কিন্তু উনি তখন কিন্তু পিউবার্টিতে পৌঁছে নাই। সেই সময় আয়েশার জন্য সেটা হারাম ছিল না, কারণ সে তো তখনো পিউবার্টিতে পৌঁছেই নাই, কারণ সে তখনো নাবালিকা। সেই সময় হ্যাঁ, হ্যাঁ, নবী সেটাই মোহাম্মদের লেখা। ঘরে সে ছিল। নবী মোহাম্মদ তার জন্য যে ঘর করে দিয়েছিল, সেই ঘরে সে ছিল। ঠিক আছে। তার মানে তার মানে কি, নবী মোহাম্মদ তার সাথে এই পিউবার্টি হওয়ার আগেই যৌন সম্পর্ক করেছে। এবং যেটা রেফারেন্স আমি অন্য জায়গা থেকেও দেখালাম একটু আগে, যে আচ্ছা, এইটা কি নিশ্চিত যে এই যে পুতুল খেলতো এইটা সে আহ 9 বছর অসংখ্য বয়সে হাদিস আছে, তুলে নেয়ার পরে? অসংখ্য আমি একটু হাদিস শেষ আছে করি। ভাই, অসংখ্য আচ্ছা, হাদিস আছে। আপনাকে আরেকটা হাদিসের কথা বলে দিই, আচ্ছা, আপনি একটু। আমি একটু শেষ করি। আচ্ছা, বলেন। এটা হচ্ছে যে
এই যে ঘটনা, এই যে হাদিসটা বর্ণনা করা এখানে, হ্যাঁ, এটা কি মানে এটা কি তুলে নেওয়ার পরে, মানে যে 9 বছর বয়সের পরে ওনাকে তুলে নেওয়ার পরে, নাকি পূর্বের এটা হাদিস হচ্ছে যে হ্যাঁ এটা পূর্বে হচ্ছে তিনি খেলতেন? এটা হচ্ছে তুলে নেওয়ার পরে। কারণ এই এরকম মানে প্রাসঙ্গিক অনেকগুলা হাদিস আছে। একটা হাদিস হচ্ছে যে নবী মোহাম্মদ বাইরে ছিলেন, আহ, আয়েশা তখন পুতুল খেলছিলেন, তখন আয়েশার খাটের নিচে একটা কুকুর এসে ঢুকছিল। এই হাদিসটা কি আপনি শুনেছেন ভাই? আয়েশার খাটের নিচে একটা কুকুর এসে ঢুকেছিল। না না না, আমি এটা শুনি নাই। আচ্ছা, এই হাদিসটা শুনেছেন যে একটা মানে তার কাছে একটা পুতুল ছিল, যেটা হচ্ছে যে একটা ঘোড়া, সেই ঘোড়াটার হচ্ছে আবার পাখনা আছে। তখন নবী মোহাম্মদ জিজ্ঞাসা করলেন আয়েশাকে, এই যে তোমার এটা কি? তখন বললো এটা একটা ঘোড়া। তখন বললো এটার আবার পাখনা কিসের? বলো, তারপর বললো যে এটা হচ্ছে সোলাইমানের ঘোড়া, হযরত সোলাইমানের ঘোড়া, যে বোরাক ঘোড়া, এই ঘোড়ার আবার পাখনা থাকে, উঠতে পারে। তখন এটা শুনে নবী মোহাম্মদ আবার মৃদু হাসি দিলেন। এটা হচ্ছে নবী মোহাম্মদ ঘরে আসছিলেন যুদ্ধ শেষে। যুদ্ধ শেষে নবী মোহাম্মদ যখন ঘরে আসছিলেন তখনকার ঘটনা। মানে হচ্ছে এটা হচ্ছে পুরোপুরি মদিনার ঘটনা। এটা হচ্ছে সম্ভবত উহুদের যুদ্ধের পরে। আমার এই মুহূর্তে খেয়াল নেই, আমি কি হাদিসটা বের করবো ভাই? হাদিসটা বের আচ্ছা, না করলে ঠিক আছে ঠিক আছে, বের করা লাগবে না, আমি এগুলো নিয়ে আমি একটু যারা এই বিষয়ে রিসার্চ করে তাদের সাথে একটু কথা বলে নেবো। আপনি বলেন, নেক্সট বলেন। আচ্ছা, ওই হাদিসটা আমি বের করতে পারি। ওই হাদিসটা পড়লে আরো পরিষ্কার হয়ে যাবে যে সেই সময় নবী মোহাম্মদ যুদ্ধ টুদ্ধ করে ঘরে আসলেন। সেই সময় ঘরে আয়েশা ছিল। আয়েশা বলল যে যে ঘোড়া বানাইছে পুতুল দিয়ে, মানে কাপড় দিয়ে পুতুল বানাইছে। তখন নবী মোহাম্মদ জিজ্ঞাসা করলেন এটা কি? এটাও দেখাতে পারবো, কোনো সমস্যা নেই। কিন্তু এখানে কিন্তু পরিষ্কার সেই সময় আয়েশা মোহাম্মদের ঘরে চলে আসছে এবং মোহাম্মদ তাকে তুলে আনছে এবং যৌন সম্পর্ক হয়ে গেছে। যৌন সম্পর্ক যে হয়ে গেছে সেটার রেফারেন্সটা কোথায় তাহলে? সেইটা কোথায় বলা আছে এটা আপনি জিজ্ঞাসা করতে পারেন। আমি আগে থেকে আপনাকে বলে দিই যে মানে যৌন সম্পর্ক যে হয়েছে সেটার রেফারেন্স কোথায়। সেটার রেফারেন্স আবার আছে সুনান আবু দাউদ শরীফের একটা হাদিসে। আমি আপনাকে একটু বের করছি, এটা বের করতে একটু সময় লাগবে। আহ, আচ্ছা, আমি আপনাকে আরেকটা হাদিস দেখাচ্ছি মাঝখানে। আচ্ছা, তাফসীর ছাড়া আপনার কাছে এমন কি কোনো হাদিসের রেফারেন্স আছে এই এই আয়াতকে জাস্টিফাই করে? সূরা তালাকের 4 নম্বর আয়াতকে জাস্টিফাই করে এমন কোনো আহ, কি হাদিস, সহিহ আমি হাদিস আপনাকে থেকে একটু হাদিস আগে আছে দেখালাম বয়স আমি সম্পর্কে? আপনাকে একটু আগে দেখালাম সহিহ মুসলিমের একটা হাদিস যেখানে বলা হ্যাঁ নাবালিকা মেয়ের বিয়ে দেয়া, আহ পিতা কর্তৃক নাবালিকা মেয়ের বিয়ে দেয়া বৈধ। একটু আগেই দেখালাম ভাই। হ্যাঁ, সরি সরি সরি, লিখে লিখে রাখছি, ওটা খন্ড 10 ছিল তাই না? হ্যাঁ, পরিচ্ছেদ আহ, 10। আচ্ছা, তাহলে এই যে এই হাদিসটা একটু দেখে নেন, সুনান আবু দাউদ শরীফের হাদিস। এখানে বলা হচ্ছে কাপড়ের তৈরি পুতুল নিয়ে তারপরে খেলা কাপড়ের করতেন। স্ত্রী পুতুল নিয়ে খেলার সম্পর্কে অন্যান্য আশা থেকে বালিকারাও বর্ণিত, থাকতো। তিনি বলেন যে আমি কাপড়ের তৈরি খেলা করতাম, মধুসূদন আমার কাছে এসে সময় আসতেন যখন অন্যান্য বালিকারা আমার কাছে উপস্থিত থাকতো। তিনি যখন ঘরে প্রবেশ করতেন তখন তারা চলে যেতেন, তিনি বাইরে তখন আবার আসতেন। আচ্ছা, ওই সরি, আচ্ছা, ওই মোটামুটি ওই হাদিসটাকে সাপোর্ট করে আর কি। হ্যাঁ, ঠিক আছে। এইরকম অনেকগুলা ইয়া আছে, আপনাকে একটা একটা করে দেখাচ্ছি। এই যে সুনান আবু দাউদ শরীফের যে ইয়াটা, সেইখানে যে জিনিসটা বলা আছে যে আহ, এই যে ডানাওয়ালা পাখা, এই যে দেখেন, এখানে হচ্ছে কাপড়ের ডানাওয়ালা ঘোড়া, ডানাওয়ালা ঘোড়া। হ্যাঁ ভাই, ভাই আমি আমি আপনার এইটাকে এখন আপাতত সাপোর্ট করছি যে হ্যাঁ আপনার কথা ঠিক আছে। যে যে রেফারেন্স গুলো দেখলাম আমি এইগুলা একটু নিজের পক্ষ থেকে মিলে আর দু একজনের সাথে কথা বলে নেই। আপনার আচ্ছা, যদি হ্যাঁ আচ্ছা, ঠিক আছে, তাহলে এখন বুঝলাম রেফারেন্স যে দেখানো বন্ধ করে দিলাম। যে হ্যাঁ রেফারেন্স রেফারেন্স দেখান বন্ধ দেখানো বন্ধ করেন করে দিলাম। যে আপনি এটা আপনার যদি এই বিষয়ে কোনো প্রশ্ন থাকে, এক্সট্রা আরো কোনো প্রশ্ন থাকে, আপনি অবশ্যই আগামী লাইভে এসে আমাকে ধরবেন যে আসিফ ভাই আপনি তো এটা ভুল বলছেন, এটা তো না, আমি সঠিক চেষ্টা না। করব আপনার সাথে। আজকে তো আপনি বোধহয় লাইভে আরো 1 ঘন্টা থাকবেন হয়তো, আমি চেষ্টা করব যে আমি হ্যাঁ, হ্যাঁ, একটু আজকেই স্টাডি করে হ্যাঁ, দু একজনকে আজকেই প্রশ্ন করতে করে পারলে, আজকে আপনার করতে পারলে রেফারেন্স আরো গুলো ভালো। আমি একটু প্রশ্ন করে নিই। হ্যাঁ, প্রশ্ন করে আমি আচ্ছা ভাই, ঠিক আছে। এখন আপনাকে আমি যে জিনিসটা বলতে চাচ্ছি যে কিছুদিন আগে আপনি নিশ্চয়ই জানেন যে শরীয়ত যে সমস্ত দেশে প্রতিষ্ঠিত সেই সমস্ত দেশে মেয়েদের বিবাহের সর্বনিম্ন কোনো বয়স নাই। আফগানিস্তানে যখন তালেবানি শাসন ছিল এবং এবং সৌদি আরবে 2016 সালে বা 14 সালে, এই যে মানে অল্প কিছুদিন আগে মানে মেয়েদের বিয়ের সর্বনিম্ন বয়স 18 করা হয়েছে। তার আগে কিন্তু অনেক বছর ধরে সৌদি আরবকে প্রেসার ক্রিয়েট করা হচ্ছিল জাতিসংঘ থেকে যে তোমরা মেয়েদের বয়স 18 বছর করো, বিয়ের বয়স 18 বছর করো, কিন্তু ওরা রাজি হচ্ছিল না। এই যে প্রিন্স সালমান যখন আসলেন, প্রিন্স সালমান এসে এই সিদ্ধান্তটা নিলেন যে মেয়েদের বয়স, বিয়ে সর্বনিম্ন বিয়ের বয়স হবে 18।
এটা সাম্প্রতিক একটা ঘটনা, এটা কি আপনি জানেন ভাই? আম, আপনাদের লাইভে বোধহয় শুনছি, আমি যাচাই করে দেখি না। আচ্ছা, আপনি একটু মানে নেটে সার্চ করে দেখতে পারেন, এই কয়েক বছর, দুই এক বছর আগে এই আইনটা পাশ হয়েছে। হ্যাঁ, আর হচ্ছে, তবে অন্যান্য যে সমস্ত দেশে এখনো শরীয়তি আইন চলে, ইসলামের আইন চলে, সেই সমস্ত দেশে মেয়েদের বিয়ের সর্বনিম্ন কোনো বয়স নাই। বরঞ্চ আহ, একজন 50 বছর বয়সী লোক একজন 5-6 বছরের মেয়েকে বিয়ে করতে পারে। একজন 50-60 বছরের বয়স্ক লোকও একজন 5-6 বছরের মেয়েকে বিয়ে করতে পারে সম্পূর্ণ ভাই, হালাল উপায়। এই ঘটনা কিন্তু উল্টাও ঘটতে পারে। আমার বাংলাদেশে কিন্তু এই যে হুমায়ুন ফরিদের যে স্ত্রী ছিল, কি জানি নাম, ওনার ভুলে গেলাম, উনি কিন্তু ওনার থেকে 13 বছরের ভাই ইয়ং ভাই একটা ভাই ভাই ছেলেকে বিয়ে করছে। ভাই ভাই, আপনি না ভুল জিনিসটা বলতেছেন। দুইজন যদি 18 বছর হয়ে যায়, তখন কার বয়স কত এটা দেখার মতো আমার কোনো দরকার নেই ভাই। দুইজনের যদি আঠারো আচ্ছা আচ্ছা, বছর হয়ে গিয়ে হ্যাঁ থাকে, বুঝতে পারছি। কে কারে বিয়ে করছে, কে কার সাথে মানে শুইছে, এগুলো জানারও কোনো দরকার নেই আমার ভাই, দেখারও কোনো দরকার নেই ভাই আমার। আপনারও আমি আশা করি এটার কোনো দরকার নেই। হ্যাঁ, তবে সুবর্ণ মোস্তফা কার সাথে বিয়ে করুক, কার সাথে সুখ, এটা আমাদের জন্য একটা কোনো অপ্রয়োজনীয় আলাপ। কোনো দরকারই নেই, আমাদের জানারও কোনো দরকার নেই। কে কার সাথে শুবে, কে কার সাথে বিয়ে করবে, এটা ভাই যার যার ব্যক্তিগত বিষয় 18 বছর হয়ে গেলে। কিন্তু 18 বছরের নিচে হইলে একটা মানুষের উপরে নির্যাতন হয়, কারণ 18 বছরের নিচে থাকলে একজন মানুষের কনসেন্ট দেওয়ার বয়সটাই তখন থাকে না, সম্মতি দেওয়ার বয়সটাই তখন থাকে না, কারণ তখনও তার জ্ঞান বুদ্ধি বিকশিত হয়নি, জ্ঞান বুদ্ধি ডেভেলপ করেনি। একটা বাচ্চা মেয়েকে আপনি একটা চকলেটের লোভ দেখায় বা একটা পুতুলের লোভ দেখায় আপনি তাকে দিয়ে অনেক কাজই করায় নিতে পারেন, কিন্তু তার মানে এটা না যে সে স্বেচ্ছায় ওই কাজটা করছে। এরকম ঘটনা আমাদের সমাজে অনেক ঘটে, অনেক মামারা আছে। আপনার যদি বাসায়, আপনার যদি বাচ্চা থাকে, আপনার যদি নিজের বাচ্চা থাকে, আমি আপনাকে সাবধান করে দিব, এই বিষয়টা আমরা সবসময় সাবধান করি যে পারিবারিক পর্যায়ে কিন্তু এই ধরনের যৌন নির্যাতনের ঘটনা ঘটে। আপনি আপনার সন্তানকে একটু সাবধানে রাখবেন। আহ, এরকম হতে পারে, এরকম অনেক ঘটনা ঘটে যে চকলেটের লোভ দেখায় বা পুতুলের লোভ দেখায় তাকে যৌন মানে তার শরীরে এমন ভাবে হাত দেয়, তার কোনো একটা জায়গায় এমন ভাবে হাত দেয় যে এই হাতটা তার দেওয়া উচিত না। এটাকে আমরা সবসময় এই জিনিসটা এনকারেজ করি যে আপনারা অভিভাবক যারা আছেন তারা আপনার শিশু সন্তানদেরকে এই জিনিসগুলা শেখাবেন, যে কে কিভাবে তোমার শরীরে হাত দেয়, টাচ করে, সেই জিনিসটা তোমরা লক্ষ্য রাখবা। এবং কেউ যদি তোমাকে কোনো লোভ লালসা দেখায়, যদি কিছু করতে বলে বা এই ধরনের কিছু করে, তখন তোমরা সাথে সাথে আমাদেরকে এসে বলবা। এই জিনিসটা আমরা সবসময় এনকারেজ করি। বুঝতে পেরেছেন ভাই? হ্যাঁ হ্যাঁ, কিন্তু ভাই আপনার সাথে আমি একমত, কিন্তু ধরেন আমরা এই সিস্টেমটা চালুই করে দিলাম, কিন্তু দেখেন আপনার ঢাকার কোনো পার্কে, রেস্টুরেন্ট, মানে সরি পার্কে বা কোনো একটা রেস্টুরেন্টেও যান, দেখবেন যে এই যে ইয়ং টিন এজের ছেলে মেয়েরা, তারা যেই অবস্থায় থাকে বা যেগুলো করে বেড়ায়, আহ, তাহলে তারা যদি কনসেন্ট দেওয়ার বয়সই না হয়, তাহলে তারা এগুলো করে কিভাবে? ভাই সেটাকে তো আমি তো ফোর্স করতেছে না। সে- না, সেটাকে তো আমি বলতেছি না যে এটা তোমরা করো, বাচ্চা মেয়েরা তোমরা গিয়ে এইরকম পার্কে গিয়ে বসে থাকো, সেটা তো আমরা বলতেছি না, সেটা তো আমরা মানে সাজেস্ট করতেছি না কাউকে। এখন কেউ যদি করে, তার বাবা মা তাদেরকে সেই জিনিসটা শেখাবে যে এই তোমাদের 18 বছর হওয়া পর্যন্ত তোমরা এই কাজটা করো না, বা এইভাবে তোমরা এই দিকে যাও না, এই কাজগুলো করাটা তোমাদের জন্য এখন সাজে না, তোমাদের তোমাদের এখনো বয়স হয়নি সেটার জন্য। সেটা তো ভাই তাদের অভিভাবকের দায়িত্ব। কিন্তু তার মানে তো এটা না তো ভাই যে তাদেরকে বিয়ে দিয়ে দিলাম এবং তাদের মানে দীর্ঘস্থায়ী ক্ষতি করে দিলাম, তাদের জীবন কি কি হয়, কি কি ভয়ঙ্কর ঘটনা ঘটে। তাদের হাঁটু ক্ষয় রোগ হয়, 35 বছর বয়সেই তাদের হাঁটু ক্ষয় রোগ দেখা দেয়। আমার নিজের মায়ের এই ঘটনা ঘটছিল, আমার মা খালাদের ভিতরে অনেকের এই ধরনের ঘটনা ঘটছিল, হাঁটু ক্ষয় রোগ হয় 35 বছর বয়সে, তখন হাঁটতে পারে না ভালো করে। 35 বছর থেকে যতদিন বেঁচে থাকে এবং তারা খাটো হয়। যদি আপনি অপ্রাপ্তবয়স্ক অবস্থায় বিয়ে দেন, তাহলে বোন স্ট্রাকচার ডেভেলপ করে না। তখন এই যে বাচ্চা যখন হয়, বাচ্চা বের হইতে প্রচন্ড পরিমাণে কষ্ট হয়। এই যে পেলভিক ফ্লোর থাকে এখানে একটা, পেলভিক বোন থাকে এখানে একটা, যে বোনটা ফাঁক হয়ে যায় বাচ্চার মাথা বের হওয়ার সময়, সেই জায়গাটা সঠিকভাবে সুগঠিত না হলে প্রচন্ড রকমের কষ্ট হয় ভাই। মায়ের, হ্যাঁ, এবং বাচ্চারও কষ্ট হয়, বাচ্চা অনেক, বাচ্চার মাথাতে অনেক ধরনের সমস্যা হয়। আরো আছে যে পুষ্টি পুষ্টি পায় না বাচ্চাগুলা, সেই সময় পুষ্টি পায় না। এইরকম বাচ্চা মেয়েদের বিয়ে হইলে সেই বাচ্চারাও পুষ্টিহীনতায় ভোগে, মায়েরাও পুষ্টিহীনতায় ভোগে, কারোরই শরীরে পুষ্টি থাকে না। তারা এবং বেশিরভাগ সময় দেখা যায় যে বাচ্চা মেয়েদের বছর বছর বাচ্চা হয়। বছর বছর বাচ্চা হইলে 25 বছরের মধ্যে সেই মেয়ের শরীরের সমস্ত কিছু নষ্ট হয়ে যায়, সমস্ত পুষ্টি, শরীরের সমস্ত নষ্ট হয়ে যায়। এরপরে আর সে বেশি দিন বেঁচে থাকতে পারে না, বা বেঁচে থাকলেও তাদের
বাকিটা জীবন তাদেরকে মোটামুটি অথর্ব অবস্থায় থাকতে হয়। এইগুলো অনেক অনেক রিপোর্ট আছে ভাই, অসংখ্য অসংখ্য রিপোর্ট আছে এই বিষয়ে। হ্যাঁ, আপনি ভাই বোধহয় যে রিপোর্ট গুলো দিচ্ছেন এগুলো হয়তো আপনি কোথাও পড়াশোনা করে দিচ্ছেন, কিন্তু আমি যদি বাস্তবতার সাথে মিলাই দেখা যায় ভিন্ন ঘটনা। আপনার ভাই আমার সাথে এই রিপোর্ট বিষয়ে গুলা একটু একটু ভাই কথা বলি। ভাই আমি রিপোর্ট গুলা কি বাস্তবতা না ভাই? রিপোর্ট গুলা কি বাস্তবতা না? না ভাই, আমি একটু শেষ করে নেই, তারপরে আপনি বলেন। আচ্ছা, হ্যাঁ, যেমন আচ্ছা, যেমন এক ধরেন। সেকেন্ড, এক সেকেন্ড, এক সেকেন্ড, আপনাকে আচ্ছা বলতে আচ্ছা, দিচ্ছি, এক বলেন সেকেন্ড। বলেন, হ্যাঁ বলেন। অমিত ভাই যদি আমাদের সাথে থেকে থাকেন, অমিত ভাই যদি আপনি ফ্রি থেকে থাকেন, অমিত ভাই চলে আসেন আমাদের সাথে, একটু অমিত ভাইয়ের কথা আমরা এখানে শুনি, যে অমিত ভাই এই বিষয়ে আরো ভালোভাবে বলতে পারবেন আমি নিশ্চিত। যে অমিত ভাই যদি থেকে থাকেন, অমিত ভাই একটু কাইন্ডলি চলে আসেন, আমাদের এই খান ভাইয়ের সাথে একটু কথা বলেন আপনি। হ্যাঁ হ্যাঁ, খান ভাই বলেন। আচ্ছা, আপনি এই বিষয়ে আমার সাথে নিশ্চিত একমত হবেন যে আমরা যত সামনে আগাচ্ছি তার মানে আমরা সরি, একটা কল চলে আসছিল। হ্যালো, শোনা যাচ্ছে? হ্যাঁ, হ্যালো। হ্যাঁ হ্যাঁ ভাই, শোনা যাচ্ছে, বলেন। আচ্ছা, আমার একটা কল চলে আসছিল। আচ্ছা, তো আমি যে বিষয়ে একমত হবেন যে আমার সময়ের সাথে সাথে ধরেন সবাই সচেতন হচ্ছে, বা এখন 18 বয়স থাকলে দেখা যাচ্ছে আমরা মেয়ের অনেক সময় মেয়েদের আমার বিয়ে হচ্ছে 24-25 বছর বয়সে, তাই না? কিন্তু এরপরেও দেখেন, আপনি বলছেন যে বাচ্চা বের হতে চায় না, কিন্তু ডে বাই ডে আমাদের এই সিজারের রেট কিন্তু বাড়তেছে, যেটা আগে ছিল না, কিন্তু এখন কিন্তু সময়ের সাথে সাথে এই রেটটা বাড়তেছে। আবার আপনি বললেন যে সময় হাঁটু খাটো হয়, বা আমি যদি দেখি আমাদের একটু প্রিভিয়াস জেনারেশন যারা দাদি নানিদের সময় দেখছি তারা যে কাজগুলো করতে পারতেন, কিন্তু আমাদের মায়েরা বা আমাদের জেনারেশন যে মেয়েরা আছে এই কাজগুলো করতে পারতেছে না। মানে সময়ের পরিপ্রেক্ষিতে কিন্তু আপনাদের এই রিপোর্ট গুলো তখন কিন্তু আসলে এই বাস্তবতার সাথে ম্যাচ করে না। কিন্তু ভাই এই রিপোর্ট গুলা তো গত 30 বছর, 40 বছর, 50 বছর ব্যাপী মানুষদের শারীরিক সক্ষমতা এবং অন্যান্য বিষয়াদির উপরে ভিত্তি করেই গঠিত হয়েছে। এই রিপোর্ট গুলা তো ভাই অবাস্তব কোনো জিনিস না। মানে একটা যখন রিসার্চ পেপার আসে, সেই রিসার্চ পেপার গুলো তো এমন না যে সেগুলো আসমান থেকে আমরা মানে ওনারা নিয়ে এসেছেন। ওনারা পৃথিবীর বিভিন্ন অঞ্চলে এই জিনিসগুলো স্টাডি করেন, অনেক বছর ব্যাপী স্টাডি করেন। অনেক বছরের স্টাডি করার পরে, এমনকি 20-30 বছর ধরে স্টাডি হয় এক একটা, সেই স্টাডি করার পরে সেই তারা একটা রিপোর্ট দেয়। এটা তো মানে এই আমরা কি রিপোর্টের কথা মানে রিপোর্টের উপরে আস্থা না রেখে মানে আপনার কাছে কি মনে হয় সেটার উপর আস্থা রাখবো? না না, আমি আমার কথার উপর আস্থা রাখতে বলছি না। মানে আমি ধরেন, আমার মানে ধরেন বাস্তবতা তুলে জাতিসংঘ, দিলাম যে মানে কেউ ধরেন শুনবে, বিষয়টা এমন না। না না, ধরেন জাতিসংঘে আপনার জাতিসংঘে এই বিষয়টা নিয়ে আলাপ হচ্ছে যে এই বিষয়ে যারা হচ্ছে এই বিষয়ে বিশেষজ্ঞ, তারা এই বিষয়ে রিপোর্ট জমা দিচ্ছেন, এবং আপনি গিয়ে তখন বলতেছে, আপনি কি তখন গিয়ে বলতে পারবেন যে ভাই আমার মনে হয় যে আপনাদের রিপোর্ট গুলা বাস্তবতা না, আমার মনে আমি তো আমার নানিদের দেখছি এরকম এরকম এরকম। ভাই আপনার কি মনে হয় কার কথাটাকে গ্রহণ করা হবে? মানে বিশেষজ্ঞদের কথা গ্রহণ করা হবে নাকি আপনার কথাকে গ্রহণ করা হ্যাঁ হ্যাঁ, রিপোর্টটা গ্রহণ করা হবে, কিন্তু মানে মাঝে মাঝে হবে? আসলে কেন তখন একটি কেন প্রশ্ন জাগে। কেন কেন ভাই? মানে মানে আমি বুঝলাম না যে আপনার কথাকে গ্রহণ না করে বিশেষজ্ঞদের কথা কেন গ্রহণ করবে তারা? আচ্ছা, বলছি। কারণ আমি তো ভার্সিটি থেকে পড়াশোনা করছি, যদি আমার কোনো পেপার পাবলিশ হয় না, কিন্তু আমার বেশ কিছু ফ্রেন্ড বা টিচার পেপার পাবলিশ করছে, এগুলো কত সময় সাপেক্ষ, এবং এই রিসার্চ গুলো যদি সত্যিকার অর্থে অথেন্টিক হয়, মানে ভালো ভালো কোনো জার্নালে পাবলিশ হয়, সেটা আসলে অনেক টাফ একটা ব্যাপার আর কি। যারা পাবলিশ করতে পারে তারা আহ, মানে আমার বেশ কিছু ফ্রেন্ড পাবলিশ করতে পারার পরে তারা জার্মানি সহ বিভিন্ন দেশে সায়েন্টিস্টের মর্যাদায় গেছে, সেখানে আলোচনায় যুক্ত হয়েছে, বা এরকম অনেক মর্যাদা পেয়েছে, আমি আমার নিজের সামনেই দেখা। তো আসলে এগুলোকে ফেক করার কোনো ওয়ে নাই, কিন্তু তবুও মাঝে মাঝে এই প্রশ্নগুলো মনের মধ্যে চলে আসে যে সময়ের সাথে সাথে কেন তাহলে এই সিজারের রেট বাড়লো? তা যদি আপনার কথা সত্যি হয়ে থাকে, এই রিপোর্টটা যদি সত্যি হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে কেন এইগুলো হবে? ভাই সিজার রেট বৃদ্ধির একটা অন্যতম প্রধান কারণ হচ্ছে, আগে আমাদের মানে আহ, মানে মেডিকেল ফ্যাসিলিটিস এত বেশি ছিল না। আগে আমাদের বেশিরভাগ সময় যে যে জিনিসটা করা হতো, গ্রামের দাইরা, গ্রামের যেই যারা হচ্ছে গিয়ে ধাত্রী ধাত্রী যাদেরকে বলে, ধাত্রীরা এই কাজটা করা ফেলতো। কিন্তু মেডিকেল ফ্যাসিলিটিস, মেডিকেল যখন ইনস্ট্রুমেন্ট যখন বাংলাদেশে সহজলভ্য হয়েছে, বাংলাদেশে যখন বিভিন্ন অনেক বড় বড় মেডিকেল কলেজ তৈরি হয়েছে, অনেক বড় বড় ফ্যাসিলিটিস এসছে, অনেক অনেক বেশি ডাক্তার এসছে, তখন এই ফ্যাসিলিটিস গুলো মানুষ পেয়েছে, এটা যাচাই করে দেখার। তবে বাংলাদেশে এখন যেটা হচ্ছে সেটার কথা আমি বলছি না। বাংলাদেশে এখন কিছু না হইলেও মানুষ সিজার করা ফেলে, ডাক্তাররা এখন মানে মোটামুটি হয়ে গেছে, জল্লাদের মতো হয়ে গেছে, তারা টাকা উপার্জনের জন্য সিজার করে, খালি সিজার করে, সেই জিনিসটা ঠিক না। কিন্তু সিজার যখন দরকার তখন তো করাইতেই হবে, সেটাতে সেটাতে তো নেই। আচ্ছা, আমাদের সাথে অমিত ভাই চলে এসেছেন। অমিত ভাই আপনি একটু কাইন্ডলি, যদি আপনার কাজ শেষ হয়ে গিয়ে থাকে, আপনি একটু কাইন্ডলি খান ভাইকে একটু বলেন যে উনি বলতে, আমাদের সাথে আরো একজন ডাক্তার আছেন, ইনফ্যাক্ট কোয়েস আলী ভাই, দুজনকে আমি যুক্ত করলাম। আপনারা একটু বলেন, আমি একটু 5 মিনিটের জন্য আসছি, আপনারা একটু কথা বলেন খান ভাইয়ের সাথে।
আচ্ছা, আমাকে একটু কোয়েশ্চেনটা একটু যদি বলেন, কোয়েশ্চেনটা কি, তাহলে সুবিধা আমির হয়। ভাই, উনি একটা জিনিসের প্রতি একটু সন্দেহ পোষণ করছেন, যে এই যে রিপোর্টগুলাতে বলা হচ্ছে বাচ্চা মেয়েদের বিয়ে হলে সেই জিনিসটা বাচ্চা মেয়েদের জন্য ক্ষতিকর, কিন্তু উনি তো ওনার জীবনে দেখেছেন যে ওনার নানি দাদিরা কত শক্ত সমর্থ ছিল, কত মানে অনেক কাজ করে ফেলতো, তাদের অল্প বয়সে বিয়ে হয়েছিল, তারপরে তো তারা অনেক বাচ্চা পয়দা করেছে, বাচ্চা জন্ম দিয়েছে, তারপরে হচ্ছে ঘরের কাজ সব করেছে, অনেক শক্ত সমর্থ ছিল। কিন্তু এখনকার সময় দেখা যায় বেশি বয়সে মেয়েরা বিয়ে হয়, তারপরে তো তারা এত শক্ত সমর্থ না। তার মানে কি উনি বলতে চাচ্ছেন যে এই রিপোর্টগুলা কি ভাই বাস্তবসম্মত? ওনার কাছে মনে হয় যে রিপোর্টগুলা বাস্তবসম্মত নাও হইতে পারে। ওনার কাছে মনে হয় যে রিপোর্টগুলাতে হয়তো উল্টা কথাটা লেখা আছে। এই বিষয়ে যদি আপনি এবং কয়েস আলী ভাই যদি কিছু বলেন। আচ্ছা, ঠিক আছে, ওকে ওকে, থ্যাংক ইউ। ওকে, আচ্ছা খান ভাই, তাহলে আপনার কাছে একটা প্রথম প্রশ্ন, যে এইটার উদ্দেশ্য কি হতে পারে, যে এরকম একটা ভুল একটা ধরুন মেয়েদের ধরুন এরকম রিপোর্ট পাবলিশ করা যে কম বয়সে মেয়েদের যদি বিবাহ হয় এবং বাচ্চা হয় তাহলে তাদের অসুবিধা দেখা দেয়, এই ধরনের রিপোর্ট পাবলিশ করার উদ্দেশ্য কি হতে পারে বলে আপনার মনে হয়? হ্যাঁ, উদ্দেশ্য কি হতে পারে, তাই না? উদ্দেশ্য হ্যাঁ, তো হ্যাঁ। এমন হতে আপনি হয়তো একটা বিষয় শুনে থাকবেন যে যে সমাজে বিয়ে যত কঠিন সেই সমাজে এই যে ব্যভিচার তত সহজ। হয়তো সমাজে আপনি দেখেন ওয়েস্টার্ন কালচারে ব্যভিচার যত সহজ, সেখানে বিয়ে শাদী মানুষ করে না বলে চলে। আমাদের সমাজে হয়তো এইসব জিনিস ঢুকিয়ে দেওয়ার জন্য এরকম হতে পারে। আই এম নট মানে শিওর, বাট একটা আমার না, আইডিয়া হতে পারে, তারপর একটা কজ হতে লাভটা পারে। কি হবে? মানে লাভটা কি হবে আপনার সমাজে ব্যভিচার ঢুকিয়ে? লাভটা কি হবে? ধরুন এটাই এটাই ধরে নিলাম এটাই সত্যি, হ্যাঁ। তা ধরুন হঠাৎ এইটা দিয়ে আপনার লাভটা কি হবে? মানে আমার তো কিছু লাভ হবে না, যারা ধরেন ইসলামের এগেনস্টে কাজ করে তা হ্যাঁ, হ্যাঁ। তাদের কি লাভ আসলে? এই ধরেন আপনারা যে এখানে লাইভ করছেন, আপনাদের কি লাভ? কোনো লাভ নাই তো, তারপরে না, তো না, করে মানে যাচ্ছেন, তাই না? আপনার সমাজটাকে ধ্বংস করে, মানে এরকম একটা ব্যভিচার ঢুকিয়ে ধ্বংস করে লাভটা কি হবে? মানে এর আগে তাহলে তাই এই না? প্রশ্নের উত্তর দিতে হবে যে তাহলে আপনি যে এই প্রতিদিন লাইভ করছেন তা আপনার কি লাভ? আমার লাভটা এরকমই হচ্ছে কিছু একটা আপনার, লাভ। আচ্ছা আমার লাভটা হচ্ছে যে আপনি যে শিখছেন, আপনি যে জিনিসগুলো শিখছেন, ঠিক আছে, আপনি আচ্ছা। এই একটা সমাজকে একটা উন্নততর সমাজ তৈরি হতে সাহায্য করবেন আমাকে। আমার ভবিষ্যৎ প্রজন্ম, আমার সন্তান, আমার ছেলে বা মেয়ে একটা খুবই উন্নত একটা সমাজে নিঃশ্বাস নেবে, এটা আমার লাভ, বুঝেছেন? আমার এখানে কোনো বুঝতেই পারছেন, এখানে আমরা কোনো টাকা পয়সা পাই না, এখানে আমরা একটা সময় নষ্ট করেই আসি বলতে পারেন, হ্যাঁ। কিন্তু এইটা হচ্ছে আমার লাভ, ঠিক আছে। আমার লাভ হচ্ছে যে একটা উন্নত সমাজে আমার সন্তান এবং আমার ছেলে মেয়েরা একটা উন্নততর সমাজে একটা ইয়ে নেবে, একটা নিঃশ্বাস নেবে, তারা আরো ভালোভাবে বাঁচবে, তাই না? এইবারে আপনাকে একটা কথা বলি, যে আপনার কি মনে হয় যে একটা বাচ্চা তাহলে এরকম কি হতে পারে, যে ধরুন যেমনি একটা বাচ্চা ওই 7-8 বছর বয়স হলো বিয়ে দিয়ে দিলেই হয় না? এরকম করলে হয় না? যখন বাচ্চা হলো হলো। উম না, আমি আসলে এই বিষয়ের এই যে নেগেটিভ ইস্যুগুলো জানি, হ্যাঁ, যে হ্যাঁ। 12-13 বছরের নিচে বিয়ে দিলে কি ক্ষয়ক্ষতি হতে পারে এই বিষয়গুলো আমি হুম। জানি। আচ্ছা, এটা কিন্তু জানেন, একেবারে আচ্ছা। যে 18 পর্যন্ত, যে পিউবার্টির পরে হলেও হয়তো সমস্যা আচ্ছা, ছিল না, কিন্তু আসিফ ভাই যে বুঝতে রেফারেন্স পেরেছি। গুলো দিল, আমি আসলে পক্ষে বিপক্ষে কোনো মতামত দিতে চাচ্ছি না। আপনার কোনো বোন বা মেয়ে বা এরকম কেউ আছে, মানে আপনি মানে যাকে একদম বাচ্চা থেকে দেখছেন, এরকম কেউ আছে জানেন কাছ থেকে, এরকম কেউ কেউ হ্যাঁ, কাউকে হ্যাঁ, জানেন? অবশ্যই হ্যাঁ, জানি, হ্যাঁ জানি তো, আচ্ছা হ্যাঁ। জানেন। আচ্ছা, এরকম কি যে যেমনি হচ্ছে পিরিয়ড হয়েছে, সে ধরুন হচ্ছে একটা মেয়ে, সে 9 বছর পর্যন্ত লম্বা হয়েছে, ঠিক আছে। ধরুন একটা মেয়ে ধরুন 5 ফুট একটা হাইট, অ্যাভারেজ হাইট আমাদের এই বা ওয়েস্ট বেঙ্গলে বা ধরুন বাংলাদেশে, এই বাঙালিদের মধ্যে অ্যাভারেজ হাইট ধরুন এই 5 ফুট 2 থেকে 4 ইঞ্চি মেয়েদের, হ্যাঁ। তো একটা মেয়ে 9 বছর বয়স পর্যন্ত 5 ফুট 4 ইঞ্চি হাইট হয়ে গেছে এবং তার পিরিয়ড স্টার্ট হয়ে গেছে। ব্যাপারটা কি এরকম হয়, নাকি পিরিয়ড স্টার্ট হওয়ার পরেও সে আস্তে আস্তে আরো বড় হতে থাকে, আরো লম্বা হতে থাকে, এরকম হয় ব্যাপারটা? হতে পারে, হ্যাঁ, আরো আরো বয়স হওয়ার সাথে আরো সাথে বড় আরো লম্বা হতে পারে, হ্যাঁ। লম্বা হতে থাকে, ঠিক আছে। এইবারে একটা জিনিস দেখুন তো, এই লম্বা হয়ে যে এই যে দেখবেন যে যখন কোনো একটা বাচ্চা, কোনো একজন প্রসূতি, কোনো একজন মা, ঠিক আছে, উড বি মাদার, তিনি যখন একজন ইয়ের কাছে আসেন, একজন ডাক্তারের কাছে আসেন, তার কতগুলো ভাইটালস চেক করা হয়, মানে কতগুলো, যেমন ধরুন হচ্ছে ওয়েট, মানে তার ওজন কত, তার হাইট কত, তার হ্যাঁ, হ্যাঁ, জানি, আমি এই এইগুলো বিষয়গুলো চেক। জানি। হ্যাঁ, হ্যাঁ। আমার ওয়াইফ ডাক্তার, আমি এই বিষয়গুলো জানি। আচ্ছা, আচ্ছা, আপনার ভাই, আরে তাহলে আরে আমাকে প্রশ্ন করছেন? আচ্ছা, তাহলে তো এই রে, আমাকে তো লজ্জায় ফেললেন আপনি। না, আমার আচ্ছা, প্রশ্ন ওইটা না, আমার প্রশ্নের যে বিষয়টা ছিল সেটা থেকে মনে হয় বেড়ে গেছে। সেটা হচ্ছে যে আমি ধরেন আসছি আমি আমি আপনার 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 পয়েন্টটা আমি বুঝেছি, আমার মনে আছে আপনার পয়েন্টটা। এই ডেটাগুলো সত্যি কিনা সেই যে ব্যাপারটা, হ্যাঁ। তো সেই ডেটাগুলো, এই ডেটাগুলো সত্যি কিনা সেটা আসবো, আপনাকে একটুখানি এই ডেটাগুলো যুক্তিযুক্ত কিনা সেটাও আপনাকে ধারণা করতে হবে। তা ধরুন হচ্ছে একটা মেয়ের এই একজন প্রসূতির একজন তার একটা এই হাইটটা কেন দেখা হয় বলুন তো? ওয়েটটা তো দেখা হচ্ছে, ঠিক আছে, ওজন ওজন বাড়ছে কিনা, তার প্রেশার দেখা হচ্ছে, ঠিক আছে, হাইটটা কেন দেখা হচ্ছে বলুন তো?
না, আমি জানি না। আচ্ছা, তো এই হাইটটা দেখা হয় কারণ তার যদি আপনি কোনোদিন ফরেনসিক স্টাডি করেন বা সিআইডি বা ওই ধরনের কোনো ওই ফরেনসিক ফাইলস বা এই ধরনের কিছু দেখেন, দেখবেন যে একটা হাড় যদি পায় সেখান থেকে একটা মানুষ কত লম্বা ছিল বা কি হতে পারে এরকম একটা ধারণা মোটামুটি পাওয়া যায়, যে হ্যাঁ, মেয়ে ছিল ধারণা না পাচ্ছি। ছেলে ছিল পাওয়া যায়। ঠিক আছে, তো তার কারণ কি? কারণ হচ্ছে আমাদের বডি, আমাদের শরীরে একটা রেশিওতে বাড়ে। ঠিক আছে, একটা অনুপাত আছে, একটা সঠিক একটা অনুপাত আছে, সেই অনুপাতে বাড়ে। ঠিক আছে, তো একজন নারী একজন যত লম্বা হবে তার যে পেলভিসটা, অর্থাৎ কিনা যে কোমরের যে হাড়টা, সেই ইয়েটা মানে ইলিয়াম স্টেম পিউবিস নিয়ে এই পেলভিসটা তৈরি হয়। এইখানে এই পেলভিসটার মাঝে একটা পেলভিক গার্ডেল বলে ওখানে একটা আউটলেট আর একটা ইনলেট থাকে। ঠিক আছে, আচ্ছা অমিত ভাই, দেখবেন আমি এই বিষয়গুলো হ্যাঁ, জানি, এই বিষয়গুলো আচ্ছা, আমি জানি। এই তো জানেন তো, ব্যাস। তাহলে এবার দেখুন, এই যে আউটলেটের ইনলেট থাকে, এই রেশিওগুলো আপনি জানেন কিভাবে এই রেশিওগুলো কিভাবে হয় হাইটের সাথে এই না, রেশিওগুলো রেশিও জানি না, কিন্তু মানে সময়ের অ্যান্ট্রোপোস্টেরিয়র। সাথে সাথে। হ্যাঁ, আচ্ছা, এটা জানেন। ঠিক আছে, তার মানে ধরুন হচ্ছে একটা যদি বাচ্চা যদি খুব বড় হয়, ঠিক আছে, তাহলে এই এর মধ্যে দিয়ে ঢুকে বাইরে বেরিয়ে আসতে সে আটকে যেতে পারে, কোনো একটা রাস্তায় কোথাও একটা আটকে যেতে পারে। এইটা আপনি বুঝতে পারছেন? এই ব্যাপারটা আপনি অনুধাবন মানে করতে পারছেন? যদি যদি হ্যাঁ যদি যদি অল্প বয়সে একটা মেয়ে প্রেগনেন্ট হয়ে যায়, সেক্ষেত্রে হ্যাঁ, এরকম একটা প্রবলেম হতে পারে। একদম ঠিক আছে। তার মানে হ্যাঁ, বোঝা যাচ্ছে যে একটা মেয়ে যদি খুব বেশি লম্বা না হয়, সে যদি বড় না হয়, একটা মানে সার্টেন এজ পর্যন্ত যদি তার ডেভেলপমেন্ট যদি না হয়, তার বিয়ে দিয়ে দেন, তার যদি প্রেগনেন্সি চলে আসে, তাহলে তার একটা অবস্ট্রাক্টেড লিভার হতে পারে। সে যে বড় হয়নি, সে যে এতটা বড় নয়, তার জন্য বাচ্চাটার একটা নিউট্রিশনাল একটা প্রবলেম হতে পারে। সে সেই বাচ্চাটা একটা খুব বেশি বড় হবে না, তার মানে অবস্ট্রাক্টেড লিভার হতে পারে, এই সমস্ত কিছু হতে পারে, তাই না? তার মানে একটা মা যদি একটা ভালো করে খেয়ে পরে একটুখানি মানে একটু বেশ মানে একটু একটু বেশ খাতে পিতে ঘর কা হয়, তার মানে একটুখানি যদি নিউট্রিশনটা যদি ভালো হয়, তাহলে সে একটা সুস্থ বাচ্চার জন্ম দিতে পারে। এটাই তো আপনার কাম্য। ধরুন আপনি কি বিবাহিত? হ্যাঁ, হ্যাঁ, আপনি বিবাহিত, আচ্ছা। তার মানে আপনি যখন আপনার ছেলে পিলে চাইবেন, তখন আপনিও নিশ্চয়ই চাইবেন যে আপনার ছেলে পিলে সুস্থ হোক, আপনার স্ত্রী সে সুস্থ থাকুক। এটাই তো আপনার কাম্য, নাকি? হ্যাঁ, অবশ্যই। তার মানে আপনি নিশ্চয়ই চাইবেন না যে এরকম অবস্ট্রাকটিভ ডেলিভারি হোক, এরকম নিশ্চয়ই চাইবেন না। হ্যাঁ, এইবারে আপনি যদি স্ট্যাটিস্টিক্স গুলো যখন দেখবেন, তখন একটুখানি এরকম ভাবে স্ট্যাটিস্টিক্স গুলো দেখবেন যে মেটারনাল মর্টালিটি রেট, অর্থাৎ কিনা একটা মা বাচ্চা হওয়ার সময় কতজন মা মারা গেছে। ঠিক আছে, এইটা একটা স্ট্যাটিস্টিক্স দেখবেন। এটা বাংলাদেশে আরেকটা বোধহয় 1029 বর্তমান। সেটা এখন এখন হ্যাঁ, বর্তমানে এক্স্যাক্টলি বর্তমানে এটা 29, আর বোধহয় পশ্চিম ইয়েতে ওয়েস্ট বেঙ্গলে বোধহয় এটা 25 সামহার অ্যারাউন্ড, আর ইন্ডিয়া অল ওভার ইন্ডিয়াতে বোধহয় 22 এরকম কিছু একটা, আমি ভুলে গেছি। হ্যাঁ, তা ওটা একবার দেখতে হবে। ঠিক আছে, তা দেখুন একটা ইয়েতে দেখুন, একটা রেশিও দেখুন, একটা ইয়ে দেখুন, এই যে মেটারনাল মর্টালিটি রেটের কথা বললাম, যে একটা প্রসূতি যে বাচ্চা দেওয়ার সময় জন্মের সময় কত মারা যাচ্ছে এখন এবং আজ থেকে 50 বছর আগের ডেটা দেখবেন। ঠিক আছে, দেখবেন যে আরেকটা দেখবেন যে ইনফ্যান্ট মর্টালিটি রেট, অর্থাৎ বাচ্চার জন্ম হয়ে 1 বছরের মধ্যে কটা বাচ্চা মারা যাচ্ছে। বিলো 5 ইয়ার মর্টালিটি রেট, অর্থাৎ 5 বছরের মধ্যে কটা বাচ্চা মারা যাচ্ছে, এই ইয়ের সেগুলো একটুখানি দেখবেন। ঠিক আছে, দেখলেই দেখবেন এর মধ্যে একটা আকাশ পাতাল ডিফারেন্স আসছে ধীরে ধীরে। এই কারণগুলো কেন? এই কারণটা হচ্ছে এই যে একটা মেটারনাল মর্টালিটি রেট, এর প্রথম একটা কারণ ছিল, এর একটা বড় একটা কারণ, সেটা হচ্ছে অবস্ট্রাক্টেড ডেলিভারি, অবস্ট্রাক্টেড লেবার। হ্যাঁ, তারপরে বাচ্চাটা হতে হতে বাচ্চাটা আটকে গেছে এবং মা সেই এক্সস্টেড মানে একদম পরিশ্রান্ত হয়ে সে আর কিছু করতে পারেনি, সে হার্ট ফেলিওর হয়ে গেছে, সে মারা গেছে। ঠিক আছে, এরকম ঘটনাগুলো কিন্তু আগে হতো। ঠিক আছে, আরো অনেক জিনিস হয়, এই যে অবস্ট্রাক্টেড লেবার, এই যে প্রলং লেবার, একটা অনেকক্ষণ ধরে ডেলিভারি হচ্ছে, তাহলে ওই মাথাটা আটকে গেছে। আপনার কখনো ঝিঝি ধরে, হাতে কখনো ঝিঝি ধরে? হ্যাঁ, হ্যাঁ, ধরে। ঝিঝি ধরাটা কেন জানেন? কেন হয় জানেন? না, 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 জানি না। দেখবেন হাতটা যদি একটা চেপে বসে থাকেন, যে ধরুন হচ্ছে একটা ভালো করে একটা দড়ি দিয়ে হাতে কনুইয়ের ওপরটা যদি চেপে দেন, ঠিক আছে, দড়ি দিয়ে বেঁধে দেন, দেখবেন হাতটা খানিকক্ষণ পরে ঝিঝি ধরে যাবে, বা পাটা খানিকক্ষণ পরে ঝিঝি ধরে যায় অনেকক্ষণ ধরে বসে থাকলে। তার কারণ রক্ত সঞ্চালন যেটা, সেটা বন্ধ হয়ে যায়। ঠিক আছে, তো এইটা বুঝতে হচ্ছে পারছি। ঝিঝি ধরা, একে বলে ইস্কিমিয়া। হ্যাঁ, একে বলে অক্সিজেনটা কমে যায়। তার মানে দেখুন একটা বাচ্চার মাথা ওর অনেকক্ষণ ধরে আটকে আছে, সেখানে তার মানে এরকম ঝিঝি ধরার আশেপাশে যে এগুলো, সেরকম ঝিঝি ধরা হতে পারে, অক্সিজেন কমে যেতে পারে। অনেকক্ষণ ধরে আটকে থাকলে সেখানে নেক্রোসিস হয়, অর্থাৎ কিনা সেই বাচ্চাটা মানে সেই সেলগুলো ওগুলো আস্তে আস্তে মারা যেতে পারে। ঠিক আছে, ঠিক এই জিনিসটাই হয়। তো এই জিনিসটা হয়ে একটা ফিস্চুলা তৈরি হয়। এই ফিস্চুলাটা তৈরি হলে সেই ফিস্চুলাটাকে ম্যানেজ করা খুব একটা প্রবলেমেটিক ব্যাপার। অনেক সময় বেসিকো ভ্যাজিনাল ফিস্চুলা হয়, তার মানে ব্লাডারের সাথে একটা ইয়ে তৈরি হয়ে যায়, তাদের আর পেচ্ছাপ টেচ্ছাপ ধরে রাখতে পারে না। অনেক সময় যে ইয়ে হয়, অনেক সময় পায়ুর সাথে একটা ফিস্চুলা তৈরি হয়ে যায়, মানে একটা পথ তৈরি হয়ে যায়, তখন তারা পটি ধরে রাখতে পারে না, পায়খানা ধরে রাখতে পারে না, এরকম অনেক কাণ্ড হয়। হ্যাঁ, তাদের প্রোলাপস হয়, তারপরে ধরুন ইয়ে হয়, একটা প্রোলাপস হতে পারে, হার্নিয়া হতে পারে। আপনি কি কোনোদিন জানেন কারুর হার্নিয়া হয়েছে এরকম কোনোদিন শুনেছেন, বা প্রোলাপস হয়েছে এরকম কোনোদিন না, শুনেছেন? না, আমি শোনেননি? কখনো শুনি না।
শুনেননি। আপনার মা বা এরকম দেখবেন যে মা জেঠিমা এরকম এরকম কিন্তু আছে, ঠিক আছে? তারা কি করে এই যে এরা অনেক সময় যে জন্য অনেক সময় তাদের একটা সোশ্যাল স্টিগমার জন্য তারা অনেক সময় এগুলোকে প্রকাশ করে না, এগুলোকে বাইরে নিয়ে আসে না, ঠিক আছে? ধরুন হচ্ছে আপনি কি এরকম শুনেছেন কারোর ব্রেস্ট ক্যান্সার হয়েছে বা এরকম আপনি আশেপাশের কাউকে ব্রেস্ট ক্যান্সার কথা হ্যাঁ বাদ হ্যাঁ। দিলাম। আচ্ছা হ্যাঁ, অমিত এইটা ভাই, এইটা এই হ্যাঁ, যে ইয়ং এজ বিয়ে দিলে কি হয়, এটা আমি মোটামুটি, আমি তো সায়েন্সের স্টুডেন্ট ছিলাম, আমি এগুলো জানি। বুঝতে হ্যাঁ, এই পেরেছি। বেসিক আচ্ছা আচ্ছা, বিষয়গুলো ঠিক আমি জানি। তো আচ্ছা। আমি তাহলে আমি দেখুন আসলে আপনি হ্যাঁ, এই বেসিক বিষয়টা যখন জানলেন, তার মানে আমি আপনাকে যুক্তি দিয়ে যে জিনিসটা বোঝালাম, সেইগুলোর মধ্যে আপনি কোনো খামতি দেখলেন? না না, আপনার আপনার কথাগুলো কমতি সবই দেখলেন? ঠিক আছে, কিন্তু সবই ঠিক আছে। কিন্তু হ্যাঁ, কিন্তু হ্যাঁ, তারপরে দেখেন আমি আমি আমার ফ্রেন্ড সার্কেলকে নিষেধ করার পরে ম্যাক্সিমামই দেখা গেছে যারা ধরেন ইন্টার পাস করতে পারে না, ওদের হুম, মধ্যে থেকে এখন বিয়ে করেছে ওদের থেকে প্রায় অর্ধেক বয়সের, ওই যে হুম, 13-14 বছরের মেয়েদের, এবং তার মধ্যে আবার এই কিছুদিন আগে একজনের বাচ্চা হইলো। হুম। তো আমি নিষেধ করেছিলাম, তারপরে এসেছে, কিন্তু মানে দেখেন এইভাবে কিন্তু চলতে আছে, ওই বয়স কমকে বাড়াইয়ে দেখাইয়ে হ্যাঁ, তারপর কিন্তু চলতে আছে, কন্টিনিউয়াস কিন্তু চলতে আছে, তারপরেও কিন্তু নিশ্চয়ই। মানে আমি যখন বলবো যে ভাই এটা সমস্যা হয়, তখন সে কিন্তু আরেকজনের রেফারেন্স দেয়, এই যে দেখ ওর বউ কিন্তু ওর বউ সে কিন্তু সমস্যা নেই। আচ্ছা, করেছে। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। এটা কিন্তু হচ্ছে না। ভাই তার ভাই খান ভাই, আপনি কেন তাদেরকে বারণ করেন? এটা আমাদেরকে একটু বলবেন ভাই, কেন আপনি তাদেরকে বারণ করেন? বারণ করার কারণটা কি? এই যে আমি বিষয়গুলো জানি, এই বিষয়গুলো জানার কারণে কিন্তু কিন্তু আমার সামনে তারাও কিন্তু এই বিষয়গুলো কখনো ঘটে না, আমি কিন্তু ওই হ্যাঁ, বই কিন্তু পড়ে তারাও বা তো আপনাকে রিপোর্ট সেই দেখেই। যুক্তি দেয়, তারাও তো আপনাকে সেই যুক্তি দেয় যে যুক্তিটা আপনি এখানে এসে শুরুতে দিচ্ছিলেন, যে আমি তো অনেককে দেখছি, আমার পরিচিত আত্মীয় স্বজনদের মধ্যে অনেকে অল্প বয়সে বিয়ে করেছে, এই একই কথাটা তো আপনিও বলেছিলেন। তখন আপনাকেও মানে মানে তাহলে আপনি যদি এই এই কথাটা যুক্তিতে বলার আগে আমি কনভিন্স, কিন্তু শুরুতেই আপনাকে বলে নিয়েছিলাম যে আমিও কিন্তু এদের নিষেধ করি, আমি কিন্তু হ্যাঁ হ্যাঁ, যখন বলছি কিন্তু তখন কিন্তু বলে নিয়েছিলাম। কিন্তু আপনি যদি তাদের ওই যুক্তিটাতে কনভিন্সড হয়েই থাকেন যে হ্যাঁ সবাই করছে আমিও করছি, এটাতে কোনো সমস্যা হয় না, এই যুক্তিটাতে যদি কনভিন্সড হয়ে থাকেন, তাহলে আপনি কেন আমাকে এই কথাটা বলেছিলেন যে অনেকে তো করছে? মানে এটা, এই যে আসলে এই যে সন্দেহ প্রকাশ করলাম, এ- এছাড়া তো আর এই মুহূর্তে আমার কিছু বলার নাই। যে আপনি যে রেফারেন্স গুলো দিলেন, আমি এতদিন মনে করতাম সিরিয়াসলি যে পিরিয়ডের পরেই আসলে, কিন্তু যে রেফারেন্স গুলো দেখালেন, না, এরপরে কিন্তু এই মুহূর্তে আপনি আমার বলেন, কোনো কথা নাই আসলে। আপনার কি যুক্তি অনুযায়ী আপনার কি মনে হয়? আহ, আমার মনে হয় যে না, এই স্টাফ বাড়ানো উচিত এটা। আপনাকে আমি যে যে যুক্তিটা দিয়েছি যে হ্যাঁ, এই আমি যে এগুলো জানি, হ্যাঁ আপনার কথা হ্যাঁ, যুক্তি অনুযায়ী বা এই যুক্তির আগেও আমি অবশ্যই। এটার সাথে একমত যে আপনি কি চান? এইটা, আপনি তো চান যে যে ভবিষ্যৎ প্রজন্ম, সেই ভবিষ্যৎ প্রজন্ম একটা সুস্থ ভবিষ্যৎ প্রজন্ম হোক। হ্যাঁ এটা চাই। অবশ্যই চান। না, নিশ্চয়ই। সেই আমাদের জানেন, আমাদের ইন্ডিয়াতে যে অ্যাভারেজ বার্থ ওয়েট সেটা হচ্ছে মোটামুটি 2.5 মতো, বাংলাদেশে সেটা 2 কেজি মতো, 2.2 থেকে 2 কেজি ওরকম, হ্যাঁ? কিন্তু বাইরের দেশে সেটা প্রায় 3 কেজি। হ্যাঁ, এই একটা বাচ্চা যখন জন্মায় একটা নিয়ে, একটা অ্যাভারেজ একটা বার্থ ওয়েট যখন বেশি নিয়ে জন্মায়, নিউট্রিশন নিয়ে জন্মায়, তার যে ক্ষমতা, তার যে ধরুন রোগ প্রতিরোধ ক্ষমতা সেটা অনেক বেশি। হুম? তাদের ক্ষেত্রে তাদের যে তারা অনেক বেশি সুস্থ হয়ে জন্মায়। দেখবেন একটা বাচ্চা, আপনি জানি না আপনি এরকম দেখেছেন কিনা, একটা বাচ্চা যদি তাকে খেতে না দেন বা তার সে যদি রোগে ভোগে, সে খুব মানে একটা ছিচকাঁদুনে হয়, সে ভালো করে কথা শোনে না, খুব ন্যাগিং করে, এরকম একটা হয়। কিন্তু দেখবেন একটা ভালো করে খায় দায় একটা বাচ্চা, একটা সুস্থ সবল বাচ্চা, সে কিন্তু হাসি খুশি হয়, তাকে ম্যানেজ করা সহজ, তাকে শিক্ষা দীক্ষা দেওয়া সহজ, তার পড়াশোনা হয় সহজভাবে। এই জিনিসগুলো হয় না? এই বিষয়গুলো আপনার সাথে আমার কোনো দ্বিমত নাই, এখন আমার দ্বিমত শুধু নেই। এক জায়গায় দ্বিমত, আমি যদি ইসলাম থেকে এটা প্রমাণ করতে পারি বা এটাকে দেখতে পারি যে ইসলাম হ্যাঁ এটাকে আমরা এটাকে এজটা বাড়ানো যায় বা এটাকে এই যে যদি ইসলাম আলেম, থেকে হ্যাঁ প্রমাণ করতে তাহলে পারবেন তো কিনা আমি জানি না। ইসলাম থেকে প্রমাণ করতে পারবেন কিনা আমি সত্যিই জানি না, সেটা আমি আপনাকে মানে বলছি হ্যাঁ না। আপনার এই কথাগুলোর এই সাথে আমার বিষয়ে কোনো দ্বিমত নাই। এই বিষয়ে হ্যাঁ, আমি আপনার সাথে কথা বলবো, ইসলামের হ্যাঁ বিষয়টা হ্যাঁ, আছে, এটা নিয়ে এটা আমি তো কথা আপনার বলবো। সাথে কথা হয়ে গেল ভাই, এই মেডিকেল বিষয়ে সায়েন্স, আমার আর এই মুহূর্তে আমি কোনো মতামত দিতে চাই না আর কি। হ্যাঁ মেডিকেল সায়েন্স এই বিষয়ে কি বলে সেই বিষয়ে অমিত ভাই আপনার সাথে কথা বলবেন, এবং আমাদের সাথে আরো দুইজন ডাক্তার আছেন, ধর্মহীন ভাই এবং কোয়েস আলী ভাই, ওনারাও কিছু না, বলতে অমিত চান, ভাইয়ের ওনাদের একটু। কথাগুলোর সাথে আমি পুরোই একমত, এই হ্যাঁ ভাই, ব্যাপারে আমার কোনো ভাই দ্বিমত নাই। শুধুমাত্র আপনি একমত হলে তো হবে না ভাই, আমাদের এখানে অনেক দর্শক আছে, তাদেরও এই কথাগুলো শুনতে হবে, জানতে হবে। তাদের বাসায়ও নিশ্চয়ই মানে বাচ্চা মেয়ে আছে, এমনও ঘটতে পারে যে তারা হয়তো বাচ্চা মেয়েটাকে দ্রুত বিয়ে দিয়ে দিতে চায়। এটা যেন বন্ধ করা যায়, সেটাই হচ্ছে আমাদের প্রচেষ্টা। আমরা চাই যে এই বিষয় নিয়ে বেশি বেশি কথা বলতে এবং বারবার বারবার কথা বলতে, মানুষকে এই বিষয়টা জানাতে। খান ভাই আপনি আরেকটু থাকেন, আমরা একটু কোয়েস আলী ভাই এবং ধর্মহীন ভাইয়ের কথাটা একটু শুনে আসি, ঠিক আছে ভাই? আচ্ছা ঠিক আছে ভাই, বলেন। আচ্ছা, কোয়েস আলী ভাই, ধর্মহীন ভাই, আপনারা বলেন। হ্যাঁ, ধন্যবাদ আসিফ ভাই। যেহেতু একবারেই
একাডেমিক আলোচনা, মেডিকেল সায়েন্সের বিষয়। তো আসলে ওই প্রাচীন যদি আমরা ধারণার কথা চিন্তা করি, তাহলে ওই যে মানুষ মনে করতো যে মেন্স শুরু হলেই আসলে সন্তান ধারণে আর কোনো সমস্যা নেই। কিন্তু আমরা মেডিকেল সায়েন্স সময়ের সাথে সাথে আগাচ্ছে, মানুষের আহ, আহ, শরীর সম্পর্কে মানুষের জ্ঞান বাড়ছে, বৃদ্ধি পাচ্ছে। তো আমরা এখন যে পর্যায়ে এসে পৌঁছেছি, জ্ঞান বিজ্ঞানের বা মেডিকেল সায়েন্স যে পর্যায়ে এসে পৌঁছেছে, আমরা একটা মানুষের আহ, দৈহিক গঠন এবং এই সন্তান ধারণের যে ক্ষমতা, একটা সেফ ডেলিভারি, কারণ ডেলিভারি নর্মাল ডেলিভারি বলা হয়, নর্মাল ডেলিভারি ইজ অ্যাবনর্মাল ডেলিভারি। হ্যাঁ, মেডিকেল থেকে কিন্তু এরকম একটা কথা আছে। আসলে নর্মাল ডেলিভারির যে প্রসিডিওর, এটা কিন্তু অনেক জটিল একটা বিষয়। তুলনামূলকভাবে সিজার কিন্তু অনেক সেফ, তুলনামূলকভাবে আমরা এটা মেডিকেলি আমরা এরকমই ধারণা করি বা এরকমই বলা হয়, জানা যায়। কারণ নর্মাল ডেলিভারি করতে গেলেই মানে এটাকে বলা হয় একটা মানে খুবই জটিল একটা প্রক্রিয়া। এই জটিল প্রক্রিয়ার জন্য একটা ফিমেল বডি তৈরি হতে অনেক সময় প্রয়োজন হয়। একটা এই যে 9 বছর বা তারও আগেই অনেক সময় পিরিয়ড শুরু হয়ে যেতে পারে, মেনস্ট্রুয়েশন শুরু হয়ে যেতে পারে, কিন্তু তার ইউটেরাস, তার এই যে অমিত ভাই বললেন যে এই যে পেলভিসের যেটা মেয়েদের, আমাদের যে পেলভিস বা যে কোমরের যে হাড়গুলো, এর ভিতরে যে একটা মানে ইনলেট এবং আউটলেট থাকে, যে প্যাসেজটা থাকে, এই প্যাসেজটা ডায়ামিটারটা বাচ্চার মাথা বের হওয়ার মতো যদি না হয়, তাহলে তখন অবস্ট্রাকশন বেঁধে যাবে, আসলে নর্মাল ডেলিভারি তখন আর হবে না, তখন খুব বিশ্রী অবস্থা তৈরি হয়, আলটিমেটলি সিজার করতে হয়। তা এই প্রাচীনকালের যে ধারণা আসলে মেন্স হলেই মেন্স শুরু হলেই তাকে বিয়ে দেওয়া যাবে বা সন্তান ধারণের যে ক্ষমতা তৈরি হয়ে যায়, এটা ঠিক আছে। কিন্তু সন্তানটা, সুস্থ একটা সন্তান জন্মদানের জন্য মায়ের যে শারীরিক গঠন যে লেভেলে যাওয়া দরকার, সেটা করতে গেলে 18 বছর পার হইতে হবে। কারণ একটা মানুষের 18 বছর পর্যন্ত তার শারীরিক বৃদ্ধি, তার ভিতরে হরমোনাল চেঞ্জ, তার যে হাড়ের গঠন, আমরা যে অমিতা বললেন যে এক্স রে করে আমরা বয়স নির্ধারণ করি, আমাদের যে লং বোন, যেগুলো শরীরের যে বড় বোনগুলো আছে, সেই প্রান্তগুলো ফাঁকা থাকে, এক্স রে করলে ফাঁকা থাকে। তাহলে এই যে ফাঁকা থাকে, এটাকে মেটাফাইসিস বলে। এটা ফাঁকা থাকা মানে হলো সে এখনো 18 বছরে পৌঁছায়নি। অনেক সময় ওই যে ছেলে মেয়েরা প্রেম করে কোর্ট ম্যারেজ করে ফেলে, তখন তারা যে আসলে নাবালিকা কিনা বা সে নাবালক কিনা, এটা ডিটেক্ট করার জন্য আমরা কিন্তু এক্স রে করে দেখি, যে কোনো বড় হাড়ের, হাতের হোক পায়ের হোক। যদি দেখি যে হ্যাঁ, তার মেটাফাইসিসটা এখনো ফিউজ হয়নি, একত্রিত হয়নি, তার মানে তারা এখনো 18 বছরে পৌঁছায়নি। একটা মা যে বাচ্চা জন্ম দিবে, আর একটা বাচ্চাকে জন্ম দিবে, সেই এখনো শিশু আছে, তারই এখনো হাড়ের গঠন পরিপূর্ণ হয়নি, সে একটা সুস্থ বাচ্চা কিভাবে দিবে, জন্ম দিবে? এটা একটা প্রশ্ন থেকে যায়। পাশাপাশি ওই যে আমাদের ওই পূর্বপুরুষদের কথা, আমাদের দাদি নানিদের কথা বলা হয়, তারা তো ওই 8 বছর 9 বছর 10 বছর বয়সে বিয়ে হয়ে গেছে। আমার খুব দুঃখ লাগলো, আমি একজন চিকিৎসক আছেন যিনি আলহামদুলিল্লাহ দিয়ে শুরু করেন আর কি উনি কথা, এই এই যে অল্প বয়সে বিয়ের ব্যাপারে বলছেন, কবি জসীমউদ্দিনের যে কবর কবিতার কথা বলছেন, তার দাদি যে মারা গেছে, সে খুবই খেলা করতো, যখন বিয়ে হয়ে আসছে সে তখন খুবই ছোট ছিল। এটা দ্বারা উনি ওই আয়শা রাদিয়াল্লাহু তাআলার বিয়েটাকে জায়েজ করতে যাচ্ছিল। যাই হোক, এই যে ছোট বয়সে যে বিয়েটা হতো আগে আমাদের পূর্বপুরুষদের দাদি নানি বা এদের, তারা তো ওই ধর্ম দ্বারা ইনফ্লুয়েন্সড হতো, ধর্ম দ্বারা ইনফ্লুয়েন্সড হয়ে কিন্তু এই ছোটকালে বিয়ে করতো, যেটা আস্তে আস্তে এই কুসংস্কারটাকে সরায় এই পর্যন্ত নিয়ে আসা হয়েছে। এখনো অল্প বয়সী বিয়ে হচ্ছে, কিন্তু সেটা সামাজিক আনস্টেবলের কারণে, মানে সমাজটা আনস্টেবল আমাদের এখানে। আমরা যারা মানে আমাদের দেশে যাদের ঘরে মেয়ে আছে, তারা আসলে বুঝতে পারে যে আসলে সমাজটা কতটা পচে গেছে। হ্যাঁ, এই সমস্ত সামাজিক বিভিন্ন কারণে কিন্তু এখন ওই একটু অল্প বয়সে বিয়ে দিয়ে বাড়ি থেকে বিদায় করতে পারলে বাঁচে। কারণ ইভটিজিং, ধর্ষণের ঘটনা, এগুলো আসলে যারা যে প্যারেন্টস এর ঘরে মেয়ে আছে, তারা কিন্তু খুবই প্যানিক থাকে, খুবই ভীত সন্ত্রস্ত থাকে, কখন আমার মেয়ের কি হয়, কে কখন কি করে। হ্যাঁ, এই সমস্ত চিন্তা থেকে এখন অনেক সময় এই ছোট বয়সে কিন্তু মেয়েদেরকে বিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। তবে বাল্য বিবাহ প্রতিরোধ যে কিছু টিম আছে, টিএনও বা বিভিন্ন এনজিও আছে, এরা কিন্তু চেষ্টা করে বাল্য বিবাহ ঠেকায় দেওয়ার জন্য। তো আমাদের মেন কথা হলো যে আসলে সন্তান শুধু ধারণ ক্ষমতা মিন্স হলেই, মিশন সাইকেল শুরু হলে তার সন্তান ধারণের ক্ষমতা তৈরি হয় ঠিকই, কিন্তু একটা সুস্থ স্বাভাবিক বাচ্চা জন্ম দেওয়ার জন্য সেই মায়ের শারীরিক গঠনের যেটা হওয়া দরকার, অবশ্যই সেটা 18 বছর পার হইতে হবে। 18 বেশি হলে, 21 হলে আরো ভালো হয়। এই যে বিষয়গুলো, এগুলো তো আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে। প্রাচীন ধ্যান ধারণা নিয়ে আমাদের তো চললে হবে না। ধন্যবাদ। এখন পর্যন্ত এই পর্যন্তই। ধর্মহীন ভাই, আপনি তো নিজে একজন ডাক্তার, আপনি আপনার এই পরিচয়টাকে একটু দিয়ে দিবেন সাথে করে প্লিজ। কতটুকু পরিচয় দেব? মানে হ্যাঁ, আমি এটুকু তো বললেই অবশ্যই হবে যে আপনি এটুকু বললেই হবে যে আপনি একজন ডাক্তার এবং এই বিষয়ে জি। তো আপনার জানা আছে।
হ্যাঁ, অবশ্যই আমি একজন চিকিৎসক এবং এই ধর্মহীন নামেই আমি সবসময় লাইভে যুক্ত হই এবং চিকিৎসা বিষয়ে যে সমস্ত, হ্যাঁ অমিতদার সাথেও আমি অনেক লাইভ করেছি, অমিতদা একসঙ্গে আমরা ছিলাম, বিভিন্ন মোমেন্টে লাইভেও গিয়েছি। আমি এই ধর্মহীন নামেই থাকি এবং আমি একজন চিকিৎসক, এটা সকলেই মোটামুটি জানে। জি আচ্ছা, ধন্যবাদ। মানে আপনার মুখ থেকে এটাই শুনতে যাচ্ছিলাম, কারণ এই লাইভ গুলো জি থাকবে পরবর্তীতে আপনার কথাটার যে একটা ব্যাকগ্রাউন্ড আছে সেই জি জিনিসটা জি জি পরিষ্কার করার জন্যই। জি আচ্ছা, জি আমরা আর তাহলে কোয়েস, আরেকটা হ্যাঁ বিষয় হচ্ছে, হ্যাঁ আমি যে হ্যাঁ সমস্ত বলেন। মেডিকেল টার্ম ইউজ করছি, এটা আসলে সাধারণ মানুষ এই টার্ম গুলো আসলে জানবে না ওইভাবে। জি, তারপরেও আচ্ছা, ধন্যবাদ। ধর্মহীন ভাই, আমাদের সাথে যদি কখনো এই যে উই মুমিনদের পক্ষ থেকে কোনো একজন ডাক্তার আমাদের সাথে আলোচনা করতে আসেন, তাহলে আমরা অবশ্যই আপনাকে আমন্ত্রণ জানাবো, এবং অমিত ভাই, কোয়েস আলী ভাই, ওনারা তো থাকবেনই, আপনাকেও জি আমন্ত্রণ জানাবো সেই। জি আসলে আমি ধন্যবাদ। চেষ্টা করব, হ্যাঁ, আমার ওয়াইফকে নিয়ে আসার জন্য। আমি ওকে মেসেজ দিলাম, তার হ্যাঁ, আজকে গেল তো জার্নি করে, বললো যে আজকে হবে না। আচ্ছা চেষ্টা ভাই, করবো খান নেক্সট ভাই, হয়তো আপনাকে লাইভে। আপনাকে কি আমাদের এই লাইভে কোনোভাবে অপমান অপদস্থ করা হয়েছে এখন পর্যন্ত? না না না, আপন। তাহলে আপনি নিশ্চিত থাকতে পারেন যে আপনি যতক্ষণ পর্যন্ত আমাদের গালিগালাজ না করবেন, ততক্ষণ পর্যন্ত আমাদের পক্ষ থেকেও আপনার সাথে কোনো ধরনের অভদ্র অসভ্য আচরণ করা হবে না, এই বিষয়ে আপনি নিশ্চিত থাকতে পারেন। তাহলে আমরা একটু কোয়েস আলী ভাই, উনিও একই ইসের, ওনার সাথে ওনার কথাটা, ওনার মতামতটা একটু জেনে আসি। কোয়েস আলী ভাই। জি আসিফ ভাই, ধন্যবাদ। আমি সব কথা বলা হয়ে গেছে মোটামুটি। অমিত ভাই এবং ধর্মহীন ভাই চমৎকার বলেছেন। শুধু আমি একটা কথা যুক্ত করতে চাই, যেহেতু খান ভাইয়ের স্ত্রী একজন চিকিৎসক, আমি অনুরোধ করব ওনাকে একটু বলতে যে বাংলাদেশের কত মেয়ে, নারী, বয়স্ক নারী যে এই ফিস্টুলা এবং প্রোলাপস, এই দুইটা সমস্যায় ভোগেন, তা বাংলাদেশের যে কোনো হাসপাতালে গেলেই আপনারা দেখতে পাবেন। খুব ভালো হয় আপনারা যদি ঢাকা মেডিকেল কলেজ অথবা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় পিজি হাসপাতালের জাস্ট সার্জারি আউটডোরে, আপনি যেহেতু আপনার স্ত্রী একজন চিকিৎসক, তাকেই বলবেন যে ওখানে দেখতে যে কি পরিমাণ রোগীরা আসে এবং কেন আসে। সেটা তো অমিত দা এবং ধর্মহীন ভাই ব্যাখ্যা করলেন। হ্যাঁ, আরেকটি আচ্ছা, ও এখন ইন্টার্ন ডাক্তার, তো ও হয়তো এত বিস্তারিত জানে না, জি, মাত্র এমবিবিএস কমপ্লিট আমি করবে। বুঝতে পেরেছি, যেহেতু উনি ইন্টার্ন ডক্টর। ইন্টার্নরা তো একদম মানে ফ্রন্টে থাকে নাকি কোয়েস আলী ভাই? একদম আপনার একদম, মনে হয় আরো হ্যাঁ ভালো। হ্যাঁ, ইন্টার্নরা তো ওরা ওরা হ্যাঁ। ওরা সারাদিন ডিউটি করে। গাইনি ওয়ার্ডে থাকলে এগুলো আসলে জানতে পারবে, তখন এগুলো প্রচুর কেস আছে, বিশেষ করে এগুলো গ্রাম থেকে যারা আসলে হোম ডেলিভারি করে। ও এই হোম মেডিসিন শেষ ডেলিভারি, করছে বোধ হয়, গাইনি শেষ হয় না। ও গাইনিতে গেলে এই সম্পর্কে বেশ ভালো ধারণা হবে আর কি। অনেক কেস আসে এগুলো গাইনি ওয়ার্ডে। এই যে ভাই যেটা বললেন কায়েস ভাই, এই যে প্রোলাপস, ইউটেরাইন প্রোলাপস, এই যে তারপরে এই যে ফিস্টুলা, ভেসিকো ভাইজানাল ফিস্টুলা, হ্যাঁ, এই যে জিনিসগুলো হয়। এবং আরেকটি কথা আমি একটু ছোট করে যুক্ত করে দিতে চাই। অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে যেহেতু নর্মাল ডেলিভারি হলে অনেক রকম সমস্যা বা কষ্ট হচ্ছে, সেক্ষেত্রে কি সিজার করে ফেললে তো তাহলে তো হয়েই গেল, তাহলে তো আর বয়সটা তো আর বাধা থাকলো না। হ্যাঁ, কিন্তু এটা ভাবার কোনো কারণ নেই, কারণ অস্ত্রোপচার করা সবসময় একটি জটিল বিষয় এবং এটাকে নিরুৎসাহিত করা হয় যতক্ষণ পর্যন্ত না এটি আসলেও দরকার হয়। হ্যাঁ, এবং এর অনেক জটিলতাও আছে, এর বিভিন্ন রকমের সাইড এফেক্টও আছে। সুতরাং সাধারণত নর্মাল ডেলিভারিকেই প্রমোট করা হয়, এবং সেজন্য একজন মায়ের পূর্ণবয়স্ক, মানে প্রাপ্তবয়স্ক এবং শারীরিকভাবে সবল হওয়া অত্যন্ত জরুরি। সে কারণে আমরা বলছি যে বাল্যবিবাহ বন্ধ করুন, এবং একটি নির্দিষ্ট সময় না গেলে বিশেষ করে মেয়েদেরকে বিয়ে না দেওয়াটাই যুক্তিযুক্ত হবে আর কি। ব্যাস এটুকুই আমার বলার ছিল আর কি। আচ্ছা, আমরা তাহলে আমাদের সাথে আরো কয়েকজন আছেন, আমরা খান ভাইকে একটা ছোট একটা প্রশ্ন করি, আপনি একটু ভেবে দেখেন, যদি এখন উত্তর দিতে ইচ্ছা না হয় পরে উত্তর দিতে পারেন। যে এত ইম্পর্টেন্ট একটা বিষয়, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়, যে বাচ্চা মেয়েদের বিয়ে দেয়াটা বন্ধ করাটা কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট, এবং এটা 1400 বছর আগেও যেমন সত্য ছিল, 3000 বছর আগেও সত্য ছিল। কিন্তু ওই সময় আমরা আসলে, আমাদের কাছে তথ্য এত ছিল না, তো আমাদের জ্ঞান এত ছিল না, এই কারণে ওই সময় আমাদের নানি দাদিরাও এই মানে অল্প বয়সে বিয়ে দিয়ে দেওয়া হয়েছে, তাদেরও সমস্যা হয়েছে, কিন্তু সেই সমস্যাগুলোর কথা আমরা কখনো জানতে পারিনি, যে অতীতে কি কি ঘটনা ঘটেছে। দেখা গেছে হুট করে একদিন মরে গেছে, তার যে আসলে হয়তো ক্যান্সার ছিল সেই জিনিসটাই আমরা জানতাম না। আমাদের মানে গ্রাম দেশে এই ধরনের ঘটনা দেখতাম যে তার পট করে মরে গেছে, আমরা জানতেও পারতাম না যে সে হার্ট অ্যাটাকে মরছে নাকি
ক্যান্সার হয়ে মরছে নাকি কি কি সে কখনো ডাক্তারের কাছেই যায় নাই, আমরা কিভাবে জানবো যে সে কিভাবে মরছে? আমরা খালি জানতাম যে মারা গেছে, অমুক লোকটা মারা গেছে। তো তার মানে হচ্ছে আগে সমস্যাগুলো ছিল, কিন্তু সেই সমস্যাগুলো কেন হচ্ছে কি হচ্ছে সেগুলো আমরা জানতে পারতাম না। এখন আমরা সেই জিনিসগুলো জানতে পারি। তো খান ভাই, আপনি যে শুরুতে এসে বললেন যে আমরা এই লাইভগুলো কেন করি, আমাদের লাইভগুলো করার উদ্দেশ্যটা কি? দেখেন ভাই, আপনাদের যে মানে ইসলামের মানে ইয়া হচ্ছে, শরীয়তি আইন হচ্ছে, যেটা হচ্ছে কোরআন হাদিস দ্বারা মানে সত্যায়িত, সেইটা হচ্ছে যে অল্প বয়সী মেয়েদেরকে বিয়ে করাটা হচ্ছে সুন্নত। এটা হচ্ছে মহানবীর সুন্নত, মহানবী নিজে করেছেন, এবং এই বিষয়ে কোনো নিষেধাজ্ঞাও নাই। খান ভাই, আপনার কি মনে হয় না এরকম একটা ইম্পর্টেন্ট বিষয় আল্লাহ পাকের, আপনাদের যে কোরআন এবং আপনাদের যে মহানবী, তাদের এই বিষয়টাকে নিয়ে একটা কথা বলা দরকার ছিল, কোরআনে একটা আয়াত থাকা দরকার ছিল এরকম যে তোমরা বাচ্চা মেয়েদের বিয়ে করো না, বাচ্চা মেয়েদের বিয়ে করলে অনেক সমস্যা হতে পারে, বা কিছু একটা থাকা উচিত ছিল কোরআন শরীফে যে তোমরা এই এই কাজটা করো না, এটা করলে সমস্যা হয়। একটা বাচ্চা মেয়ের তো মানে খেলাধুলা করবে, সে পড়ালেখা করবে, তার জীবনটাকে সে গঠন করবে, এই বিষয়ে তার সেই বয়সে যদি তাকে বিয়ে দিয়ে দেওয়া হয় তাহলে তো তার পুরো জীবনটাই নষ্ট হয়ে গেল, তার বাল্যকালের যে সুন্দর সময়টা সেই সময়টা নষ্ট হয়ে গেল। তো আচ্ছা, আল্লাহ পাক কি এই জিনিসটা বুঝলো না, বা আপনার মহানবী কি নিজে এই জিনিসটা বুঝলো না? বরঞ্চ কি ঘটনা কি ঘটলো, মহানবী নিজে একটা বাচ্চা মেয়ে বিয়ে করলেন, এবং আল্লাহ পাক নাকি তাকে স্বপ্নে দেখাইলো। রাত্রে সে স্বপ্নে দেখলো যে আয়েশাকে চাদরে মোড়ায় তার কাছে নিয়ে আসছে, সে চাদর জিব্রাইল চাদরে মোড়ায় নিয়ে আসছে, চাদর খুলায় দেখাইছে এটা যে আয়েশা, বাচ্চা একটা মেয়ে, তাকে নাকি আল্লাহ পাক বিয়ে করতে বলছে। বাচ্চা একটা মেয়েকে বিয়ে করতে হবে কেন? আচ্ছা এবং আসিফ ভাই, ঠিক আছে, এবং আমি আমি বলি, আমি সেই সাথে এই পয়েন্টগুলো আমি বুঝতে পারছি। আরেকটু সেই সাথে মহানবী যেই জিনিসটা নিজে করে গেছেন সেই জিনিসটাকে কিন্তু আপনি কখনোই ইসলাম থেকে খারিজ করতে পারবেন না, আপনি কখনো বলতে পারবেন না যে এটা অতীতকালে হয়েছিল এখন আর এটা প্রযোজ্য না। মহানবী যেই কাজটা যেভাবে করেছেন সেইভাবে সেই কাজটা করাটা কিন্তু কিয়ামত পর্যন্ত প্রযোজ্য। এটা কিন্তু মহানবীর সুন্নতকে আঁকড়ে ধরতে হবে। কোরআনে সরাসরি এই জিনিসটা বলা আছে, তোমরা নবীর সুন্নতকে আঁকড়ে ধরো। তাহলে নবীর এই কাজটা কি আপনি যদি আইনগতভাবে, কিছুদিন আগে দেখেন প্রেস ক্লাবে একটা কিছু মোল্লা গিয়ে মানে মিছিল করেছে এবং মানববন্ধন করেছে, তারা সুন্নতি বাল্য বিবাহের অধিকার চায়। তারা ব্যানার নিয়েছে, বাল্য বিবাহ নবীর সুন্নত, আমরা এই সুন্নত পালন করতে চাই। হ্যাঁ, তারা এই সুন্নত পালন করতে চায়, এই আইনকে বাতিল করতে হবে, বাল্য বিবাহের আইনকে, বাল্য বিবাহ প্রতিরোধ আইনকে বাতিল করতে হবে, তারা সুন্নতি বাল্য বিবাহ করবে। এখন আপনার কি ভাই মনে হয় না যে আল্লাহ পাকের এই বিষয়ে একটা মানে আয়াত বা মহানবীর এই বিষয়ে একটা শক্ত অবস্থান নেওয়া দরকার ছিল যে না, বাচ্চা মেয়েদের বিয়ে করা যাবে না, বরঞ্চ উল্টাটা করেছে, নবী নিজেই করে বসে আছে এটা ভাই। এবং আল্লাহ পাকও সেটা আবার মানে ইয়া দিয়ে দিছে, মানে সার্টিফিকেট দিয়ে দিছে যে হ্যাঁ তোমরা বাচ্চা মেয়ে বিয়ে করো। এবং সেই বয়সটা কত, একজনের বয়স হচ্ছে 6 বছর, সেই সময় মহানবীর বয়স ছিল 51 বছর। 51 বছর বয়সে 6 বছর মেয়েকে বিয়ে, এবং 53-54 বছর বয়সে সেই 9 বছরের মেয়ের সাথে শারীরিক সম্পর্ক। ভাই, একটা 9 বছরের মেয়ে কতটুকু বড় হয়? তাও 9 বছরও না, 8 বছর 8 মাস। হ্যাঁ, 8 বছর 8 মাস একটা মেয়ে কতটুকু বড় হয়? 54 বছরের একজন যোদ্ধা, যিনি হচ্ছে আবার যুদ্ধ করে, তিনি হচ্ছেন কি আরব দেশের এই যে লম্বা চওড়া যোদ্ধা একজন, তিনি যদি 8 বছর 8.5 বছরের একটা মেয়ের সাথে যৌন কর্ম করে, এটা ভাই কোথাকার মানবতা ভাই? এটা কি ভাই? এটা ভাই, এটা কি কোনো একটা সুস্থ মাথার মানুষ কি এই জিনিসটা মেনে নিতে পারে? এটা কি আচ্ছা ভাই, বুঝতে পারছি আপনার পয়েন্টটা, আমি বুঝতে পারছি ভাই। আপনি তো আমাকে সবগুলো রেফারেন্স দেখালেন, আমি যতটুকু পারছি একটু নোট করে রাখছি। আমি এগুলো নিয়ে একটু দুজনের সাথে কথা বলি, আর যদি দেখি যে হ্যাঁ আপনার কথাই ঠিক, তাহলে আমি আপনাদের লাইভে আর কখনো এই বিষয়টা নিয়ে অন্তত কথা বলবো না। মানে আমি যে স্টেজেই থাকি না কেন, মানে আপনি আপনার মতো কথা বলে যান, আমি এখানে এসে আর এই বিষয়ে কখনো কথা বলবো না, হয়তো অন্য বিষয়ে কথা বলবো। তো এই বিষয়টাকে আমি অ্যাভয়েড করবো, বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে আপনি কি আপনার প্রশ্নের উত্তরটা পেয়েছেন যে আমরা কেন লাইভ গুলা করি, কারণটা কি? হ্যাঁ, মানে একটা বিষয় বুঝতে পারলাম, অন্যান্য বিষয় হয়তো অন্য একদিন যুক্ত হয়ে আচ্ছা, কথা ঠিক হবে। আছে খান ভাই, আপনার সাথে কথা বলে খুবই ভালো লাগলো। আপনি ভালো থাকবেন। চেষ্টা করব যে আমি আরেকদিন হয়তো আমার ওয়াইফকে নিয়ে যুক্ত হতে চেষ্টা করব। তো হ্যাঁ, যদি খান আমরা ভাই, দুজন দুইটা মোবাইল থেকে, ওর এক মোবাইল থেকে না, ওর মোবাইল থেকে আমি আলাদা আলাদা ভাবে যুক্ত হওয়ার চেষ্টা করবো আর কি। খুবই ভালো হবে ভাই। আপনি আমাদেরকে আগে থেকে একটু যদি জানিয়ে রাখেন তাহলে আরো ভালো হয়। আমরা যদি এই যে আমাদের সাথে আরো কয়েকজন যুক্ত আছেন, ফারাজ অর্ণব ভাই, জয় ভাই এবং জুয়েল মোহাম্মদ এফ কুমার ভাই, ওনারা যদি কিছু বলতে চান ওনাদের কথা একটু শুনি, তারপর আপনি বিদায় নিতে চাইলে বিদায় নিয়েন। আচ্ছা, হ্যাঁ, আমি বোধহয় অন্য কাউকে সুযোগ দেন, সেটাই বেটার। আমি বাই দিস টাইম আমি